কই নিয়ে মুর্শিদ আপনার ইয়ে দেখেন প্রবলেম। স্যার এই যে স্যার এখানে স্যার। গোলাম বললো কি পিএসপি শিখতে গিয়ে অনেক ইয়ে হচ্ছে তাই না গোলাম? জি স্যার। সমস্যা নয় হবে এরকম। কই কোথায় আপনার ইয়ে কি প্রবলেম আচ্ছা হচ্ছে স্যার, দেখেন। প্রথম সমস্যা হয়েছে শো প্রোডাক্টে গেলে কোনো প্রোডাক্ট শো করে না, মানে এখানে নাল ভ্যালু নেই না, তারপরে অল কিন্তু নাল দেওয়া আছে, অলে ক্লিক করলে তারপরে সবগুলো দেখায়, তারপরে এখান থেকে যে কোনো ব্র্যান্ডের যেটা ইচ্ছা আর কি সেটা দেখা যায়। তো প্রথম যদি আসি তাহলে কিন্তু একদম ফাঁকা। ওটা অনলোড ইভেন্ট অ্যাড করতে হবে অনলোড। তো পিএসপি দিয়ে হচ্ছে না। প্রথম যখন আসছেন তখন ফাঁকা তাই না? জি স্যার। তাহলে এখানে কি যাচ্ছে না স্লাইড করতে? কথা বুঝে নাই স্যার, একটু জোরে বললেন। এখানে কি সকল প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন আপনি নাকি? জি স্যার, মানে এখানে আর কি শো করার সাথে সাথে সবগুলা শো করবে, তারপরে এখান থেকে চুজ করা সম্ভব হবে। আচ্ছা, ওটা এটা টেস্ট দিয়ে হচ্ছে না অ্যাজাক্স দিয়ে? পিএসপি স্যার। আহ, তাহলে কন্ডিশনটা এরকম দেন যে এমজি সাধারণ পেজটা যখন লোড হবে, হ্যাঁ, এখন এখন প্রোডাক্ট ইয়ে করেন তো, চেঞ্জ করেন, এখন কি বলে অল অলের জায়গায় অন্য কিছু দেন। অল দিলে আবার আসে, মানে অল দিয়ে ক্লিক করলে, মানে বাটনে ক্লিক করলেই সব আসে আবার। ওটা বাটন ক্লিক করা আছে যে ওই জন্য। মানে প্রথম যখন শো প্রোডাক্ট দিই তখন একদম ফাঁকা, তারপরে অলে দিলে তারপরে অল, তারপরে আর কি সব আসে, কিন্তু প্রথম রিলোড দেওয়ার সাথে সাথে কিছু আসে না এটাই। মানে ওটা ফাঁকা। ওটা ওটা পেজ এরিয়াতে ইয়ে করতে হবে, ঝামেলা আছে ওটা, হ্যাঁ। যদি ডিরেক্ট করেন তাহলে কোনো ইয়ে নেই, তাছাড়া বাটন ক্লিকে দিতে হবে ওটা। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তারপরে স্যার এখানে যদি দুইটা নিচে স্যার, একটা সার্চ করা আর একটা হচ্ছে মানে সিলেক্ট করা চেকবক্স, এটা নিলে স্যার এটা কাজ করে না, উপরেরটা কাজ করে না। উপরে স্যার মানে দুইটা একসাথে নিলে উপরেরটা কাজ করে না, কাজ দ্বিতীয়টা করবে আবার না কাজ। তো, কাজ করবে না। ওই যে বাটন যে আলাদা আলাদা নিছেন আপনি, বাটন আলাদা আলাদা হয়েছে, একই ফর্মে বাটন দেখেন। জি স্যার, একই ফর্মের বাটন। আর একই নেম বাটনে তাই না? বাটনের নেম কি দিয়েছেন, একই নেম না? জি স্যার, একই নেম। নেম আলাদা আলাদা করেন যখন যে নাম দিলেন তখন। তাহলে স্যার দুইবার ফাংশন লিখতে হবে। দুইবার লিখেন অথবা ইয়েতে লেখেন। এটা অ্যাজাক্সে করলে ভালো হয়। অ্যাজাক্সে করলে হয় কি, আপনি যখন সার্চ দিলেন তখন ওই প্রোডাক্টটা ওখান থেকে নিয়েছেন সার্চ বার দিয়ে। তবে সার্চ অপশন যে কোনো একটাই থাকে, যে কোনো সাইটে এই ইয়ে থাকে না, সিলেক্ট অপশন যে সার্চ থাকে না, সচরাচর থাকলেও ওই একটাই, যে কোনো হয় ওটা থাকবে না হলে ওটা থাকবে, যে কোনো একটা থাকে, দুইটাই থাকে না একসঙ্গে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো এখন আমাকে পিএসপির মাধ্যম দিয়ে একটা জিনিস দেখাবেন আপনারা, যেমন টেবিলের রো গুলা যুক্ত হলো না, এখনই জি তৈরি করে স্যার। আমাকে দেখাবেন। এই যে যে অপশনটা আপনি সিলেক্ট করলেন না, অপশনটা জি সিলেক্ট স্যার। করছেন, জি স্যার। অপশন যে অলে ক্লিক দেন, ওখানে অল অল অল, হ্যাঁ, এই যে যে ইয়েগুলো আসতেছে এগুলো একটা ডাটা বেজে রাখবেন।
ডাটাবেস থেকে এসে এরকম একটা সিলেক্ট অপশন তৈরি করে ডাটাবেস থেকে এসে যায়। মানে যে কালকে দেখাইছিলেন অ্যাজাক্স দিয়া। হ্যাঁ অ্যাজাক দিয়ে, কিন্তু আপনার করবেন শুধু পিএইচপি দিয়ে। কোডে যান, কিভাবে? কোড কোড ইয়েতে কোডে যান, এইচটিএমএল কোডে সবাই দেখি আমরা। হ্যাঁ একটু উপরে স্ক্রল করেন, একটু সিলেক্ট, এই যে সিলেক্ট ইয়েতে যান, সিলেক্ট ট্যাগটা সিলেক্ট করেন। এই যে সিলেক্টের ভিতরে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো আসবে টোটালি ডাটাবেস থেকে আসবে। ওটা যতটা ডাটাবেসে যত ডাটা থাকবে সবগুলো এই অপশনে এসে যোগ হবে আর কি, এই সিলেক্ট ইয়েতে। এটা করে দেখেন তো আমাকে। খুব সিম্পল একটা বিষয়। যেমন টেবিলে ডাটা নিয়ে আসছেন না তৈরি করে, জি স্যার। টেবিলে তো আমরা একটা টিআর নিয়েছি, নেওয়ার পর ওটা ওখান থেকে জি স্যার, এটা স্যার কোয়েরি ফায়ার করলে স্যার সিলেক্ট দিয়া তারপরে স্যার কি শো করাবো, ক্যাটাগরি নেম দিয়া তারপরে ফ্রম হচ্ছে আইডি থেকে ওয়ার। হয় না সব কিছুই ওই টেবিল থাকে না, নতুন একটা টেবিল কিছু হয় তাহলে স্যার শুধু সিলেক্ট ফ্রম টেবিলের নামটা, তাহলে তো তো এখান থেকে ছবি চুজ করা যাবে আর কি, কিন্তু এটা হইতাছে না। এইখান থেকে যখন সব ডাটা গুলো নিব তখন স্যার আমি স্যার পোস্টের মাধ্যমে নিতেছি, আর পোস্টের মাধ্যমে নিলে স্যার একটা এরর আসে আর কি ফাইল। তো ফাইলে কি করতে হবে? এটা কি স্যার এভাবে হবে না? এখান থেকে কি আমি ফটো দিতে পারবো না? হ্যাঁ পারবেন তো, কিন্তু স্যার আমার আপডেটে স্যার ঠিক মতো হচ্ছে আর কি, শো দিয়া তারপরে যখন কিন্তু ওখানে ছবি যখন কি দিয়ে আপডেট add দিলে করতে হবে, হ্যাঁ ওখানে হবে। তো ওইভাবে ওটিও লাগাই দেন না কোডগুলা, লাগায় দিয়েছি অ্যাড স্যার, বাটন ক্লিকে এরর শো করে আর কি। করে দেখি কি এটা শো করে। কি বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল আইডিটা তো আনডিফাইন্ড, জান ও আইডিটা স্যার আইডিতে স্যার সমস্যা হয়েছিল, এটা স্যার কোথায় পাঠাবো আর কি, গতকালকে একটু এটা পাঠাতে হবে না তো, জান ওই কোডে যান, পিকচার আপলোডের কোডে যান, এই যে এই স্যার, এখানে আইডি। মানে যে আপলোড করার পরে যে আইডি ক্রিয়েট করা হইলো আর কি। হ্যাঁ তাহলে দেখেন আইডি আপনি কিভাবে নেবেন। এখানে আইডিটা নিতে গেলে আপনাকে নতুন ভাবে ইয়ে করতে হবে, আইডিটাও এখান থেকে ইনপুট দিতে হবে, অটো ইনক্রিমেন্ট আইডিটা অন্যভাবে এখানে দিতে হবে। যতজন ওখানে আপডেট করতে যাবে ততজন যখনই আইডিটা এখন বোঝা যায়। জি স্যার। আইডিটা যখনই আপনি নিজে থেকে ইনপুট দিবেন তখন প্রবলেম আছে, ঠিক আছে? প্রবলেম আছে বলতে যখনই রেজিস্ট্রেশন করতে যাবেন, তখনই আপনার আইডিটা ধরে নিবে। ওটা কিন্তু ডাটাবেজে নেই, অটোমেটিক আপনার আইডিটা ধরে নিবে একটা, মানে ওখানে যদি থাকে আইডি সিরিয়াল নাম্বার 300, আপনারটা ধরে নিবে। আপনি যখনই সাইন আপে ক্লিক দিয়ে সাইন আপ ফর্মটা নিবেন তখনই ওখানে দেখাবে কত, আপনার 301 আইডি। ডাটাবেজে কিন্তু সেভ হয় না এখন, আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন নাই। 301 এইভাবে যদি আপনি ফর্ম পূরণ করতে করতে আরো মনে করেন 10,000 জন কিংবা ধরেন 20 জন ওই রেজিস্ট্রেশন ফর্মে গেলে আপনাদের সবার আইডি সেম হয়ে গেল, তখন প্রবলেম না? আচ্ছা স্যার, তাহলে স্যার এখানে স্যার মেক ডাইরেক্টরি কিভাবে করব? হ্যাঁ এই জন্য ডিরেক্টরিও ক্রিয়েট করে যাবে না, যার কারণে দেখেন খুব হাতে গোনা কিছু ওয়েবসাইট আছে যারা রেজিস্ট্রেশন পেজে প্রোফাইল পিকচার দিতে দেয়, তাছাড়া সবাই এডিট আপডেট কিংবা ইয়েতে প্রোফাইল পেজ অন্য আলাদা তারপরে দেয় আর কি। হ্যাঁ তারপরে দেয়, কারণ এটা রেজিস্ট্রেশন করার সময় গেলেই তারপরে স্যার করা সম্ভব আইডি অনুযায়ী। হ্যাঁ কারণ দেখেন
বললাম না যে একসাথে 10 জন ইয়া করছেন, সাইন আপ করতেছেন, তখন 10 জনের আইডি সেম হয়ে গেল। যার কারণে যত আপনি এই আমরা একসাথে 1 লক্ষ সাইন আপ করতেছি, 1000 সাইন আপ করতেছি, কিন্তু যারটা আগে ডাটাবেজে ইনপুট হবে তার সেই অনুযায়ী সিরিয়াল নাম্বার অটো ইনক্রিমেন্ট বসে গেল। এতে কোনো ঝামেলা হলো না। ঝামেলা হবে বলেন? জি না স্যার। এতে ঠিক কোনো আছে স্যার, ঝামেলা বুঝতে হবে পারলাম। না। হ্যাঁ, যার কারণে এডিট পেজেই দিয়ে দেন, না হলে প্রোফাইল নামে একটা পেজ ক্রিয়েট করেন, প্রোফাইল, ওই প্রোফাইলে ক্লিক দিবে, দিয়ে ওর প্রোফাইলে যাবে, যে ওখানে আপডেট করবে। যখনই ওর রেজিস্ট্রেশন ফর্মটা, সাইন আপ করার পরে ভিতরে লগইন করার সময় ভিতরে ঢোকার পরে পিকচার আপলোড করতে দেয়, তার আগে না। হ্যাঁ কিছু কয়েকটা ওয়েবসাইট আছে যে, কিন্তু ওদের ইয়ে আছে আর কি, জি স্যার, অন্যই হবে। বোঝা গেল। আচ্ছা স্যার, এখন বলেন স্যার, পিএসপি দিয়ে কি করব? শো করাবো ক্যাটাগরি গুলা, মানে অপশনের মধ্যে আমরা ইকো করে দেব হচ্ছে আয়না ভেরিয়েবলে রাইখা, তারপরে অপশনের মধ্যে ইকো করে দেব, যেমন টেবিলের মধ্যে শো করাইলাম আর কি, ওইভাবে। হোয়াইল লুপে যান, হোয়াইল লুপ, টেবিলে যেখানে হোয়াইল লুপ আছে না, ওখানে যান। হয় স্যার। ওই ইয়ে টেবিলে যান, হ্যাঁ হোয়াইল লুপে এখানে যান। এখানে দেখেন টেবিল শো করাইছেন কি করে, টেবিল স্টার্ট করছেন কোথায়? হোয়াইল লুপের আগে। দেখেন ভালো করে, হোয়াইল লুপের আগে টেবিলটা স্টার্ট করছেন, আবার ইয়েগুলা দিয়ে দিয়েছেন, তাই না? জি স্যার। তারপরে যখন লুপে যাবে, যান লুপে যখন গেছি, তখন আমাদের কি করছে, হোয়াইল লুপের ভিতর ঢুকে দেখেন টিআর যুক্ত করছি। প্রথমে টিআর যতগুলা ডাটা পাবে, টিডি মানে টেবিল ডাটা পাবে, ততগুলা টেবিল ডাটা নিয়ে সে টিআর ততটা টিআর যুক্ত করে দিবে। এর পরে সেম কোয়ালিটিতে প্রথমে সিলেক্ট একটা আগে নিবেন, তারপরে নিবেন একটা সিলেক্ট অপশনটা নিবেন, জাস্ট সিলেক্ট নামে, তারপরে ভিতরে এসে ওই অপশনটা এইভাবে দিয়ে দিবেন। একটা অপশন দিয়ে দিবেন, ওই অপশন একটাতেই অনুযায়ী সবকিছু অ্যাড হয়ে যাবে। আপনারা ট্রাই করেন দেখি, এই টেবিলের সাথে সামঞ্জস্য রেখে ওই ট্যাগটা তৈরি করেন, সিলেক্ট ট্যাগ সেম। কিন্তু টেবিল একটা নতুন একটা টেবিল তৈরি করবেন, ডাটাবেজে একটা নতুন টেবিল তৈরি করবেন, এই নামে আপনার ক্যাটাগরি টেবিলে থাকবে আইডি, আর থাকবে ক্যাট নেম, ক্যাটাগরি নেম যাই দেন, এই নেম গুলা ওখানে শো করবে। আইডির দরকার নেই, আইডিটা দিতে হয় এই জন্য প্রাইমারি কি একটা লাগবে, টেবিল ক্রিয়েট করার সময় ভালো হয়, ভালো মানে লাগবেই প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট করবে। জি স্যার। তো করেন, আমি আসি দেখছি। ওই একই একটা হলেই হলো। ঠিক আছে, দেখান, আমি রাত দেখি। আমি স্যার কতদিন দেখছিলাম টুলের নামগুলা, পরে আর হয়ে ওঠে নাই। ঠিক আছে। আচ্ছা, আমি আমরা আগে যেটা পড়ছিলাম টেবিল দিয়ে, সেটার সঙ্গে কম্পেয়ার করে এখানে করি, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার মানে মূল ড্যাশবোর্ডটা। তো ওইটার মধ্যে আমার আগে ছিল এখানে এড স্টুডেন্ট, শো স্টুডেন্ট। তো শো করার জন্য আমি কি করছিলাম, যে এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করছিলাম, যে টেবিলের মধ্যে আমার হেডারের মধ্যে কিছু ক্যাটাগরি ছিল বা কি বলে কলাম ছিল।
সেই কলামের মধ্যে ভ্যালুগুলো আমার ডেটাবেস থেকে আসছিল। তো ওইটা করার জন্য আমার এখানে কতগুলো একটা টেবিলের মধ্যে কতগুলো টিএইচ নিয়েছিলাম, সেই টিএইচ এর আন্ডারে আমার এই কলামের ভ্যালুগুলো আসছে। তো এখনকার আমাদের কাজটা হচ্ছে যে ক্যাটাগরিতে যাওয়া লাগবে, সেখান থেকে সিলেক্ট অপশনের মাধ্যমে আসবে। তো যদি টেবিলের সঙ্গে কম্পেয়ার করি তো বিষয়টা এরকম হয় যে ওইখানে টেবিলের মধ্যে ডেটা নেওয়া লাগছে, এই জন্য আমরা কলামের হেডারে কিছু নাম দিয়ে দিছি। আর এখানে যেহেতু ক্যাটাগরির মধ্যে মধ্যে আসবে, তো শুরুতে আমরা ক্যাটাগরি প্লাস একটা নাম দিয়ে দিব, যে কাজটা আমি এখানে করছি। এখানে টেবিলে ডেটা শো করার জন্য আমরা শুরুতে একটা ফর্মের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করছিলাম। আর এখানে ক্যাটাগরিতে শো করার জন্য আমরা প্রথমেই একটা ক্যাটাগরি লিখে সেখানে আমি একটা অপশন দিয়ে দিছি, যেটা আমার শুরুতেই থাকবে, নাম হলো সিলেক্ট অপশন, একটা অপশন প্লাস ভ্যালু। ঠিক আছে, সো পরের কাজটা হয়েছে যে এটার মধ্যে আমাদের ডেটাবেস থেকে ভ্যালুগুলা কিভাবে আসবে। তো ডেটাবেস থেকে ভ্যালু আনার জন্য আমার অবশ্যই ডেটাবেস থেকে ভ্যালুগুলা সিলেক্ট করে নিয়ে আসতে হবে সিলেক্ট কোয়ারির মাধ্যমে। তো টেবিলের মাধ্যমে আমি যেভাবে সিলেক্ট করছিলাম এখানেও ঠিক একইভাবে সিলেক্ট করছি। জাস্ট টেবিলের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে একটা আইডি অনুযায়ী আসবে। আর এখানে যেহেতু ক্যাটাগরি, তো এখানে আমার সবগুলো ডেটাই আসবে। তো এখানে আমি হোয়ার কথাটা উল্লেখ করি নাই, সরাসরি টেবিল পর্যন্ত রাখছি, মানে টেবিলে যতগুলো ডেটা আছে সবগুলো আমাকে শো করবে। তো তারপরে আমি একটা কন্ডিশন দিছি, যদি এই কোয়ারিটা সম্পন্ন হয়, মানে গেট ডাটা, আমি একটা নাম নিছি, একটা ভেরিয়েবলের নাম, যেটা হলো এই কোয়ারির মাধ্যমে ডেটাবেসের সঙ্গে কানেকশন হবে। তো ওই ডেটাবেসের সঙ্গে কানেক্ট হয়ে যদি সেখান থেকে ডেটাগুলো সিলেক্ট করতে পারে, তাহলে আমার এই লুপের মধ্যে যাবে একটা হোয়াইল লুপ, যেটার মধ্যে যাওয়ার পরে একটা ভেরিয়েবলের মাধ্যমে ওই গেট ডাটা ভেরিয়েবলের মধ্যে সিলেক্টের মাধ্যমে টেবিল থেকে যতগুলো ডাটা আসছিল সেই ডাটাগুলোকে অ্যারে হিসেবে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিচে, যেটাকে আমি নাম দিয়েছি $কল। এখানে যে কাজটা করছিলাম যে গেট ডাটা হিসেবে যতগুলা ভেরিয়েবল মানে কি বল যতগুলা ডেটা টেবিল থেকে পাইছিল সেগুলা একটা কলের মধ্যে অ্যারে হিসেবে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে নামগুলা বলে দিছিলাম যে প্রথম কলামের মধ্যে থাকবে আমার ইউজার নেম, পরের কলামে থাকবে স্টুডেন্ট আইডি, তারপরের কলামে নেম, এরকম ভাবে যতগুলো কলাম আমার দরকার সবগুলো আমি এখানে লিখে দিয়েছিলাম। আর এখানে সিলেক্টের মধ্যে যেহেতু আমার ডেটা টেবিলের মধ্যে, এটা যদি আমি একটু আমার ডেটা টেবিলে যাই, আমার ডেটা টেবিলের মধ্যে যেটাকে আমি টেবিল নাম দিছি ক্যাটাগরির মধ্যে আমার দুটা কলাম আছে, একটা হলো আইডি আর একটা হলো নেম। আইডিটা যেহেতু অটো ইনক্রিমেন্ট, সো এটা আমার এখান থেকে নেওয়ার দরকার নাই। আর এটা হলো নাম, মানে কোন একটা নাম্বার, আমার শুধু নামগুলো দরকার। তো আমি শুধু নেমটা এখান থেকে ওইখানে শো করছি, এই জন্য আমি এখানে শুধুমাত্র একটা ক্যাটাগরি রাখছি, যেখানে পিএইচপির মাধ্যমে আমি শুধু নেমটা শো করাইছি। আর এখানে আমাদের ইউজার নেম স্টুডেন্ট আইডি দরকার ছিল, তাই এগুলো শো করাইছি। তো এইটাই ছিল আমাদের মূল কাজটা, যে এইখানে কাজটা করছিলাম টেবিলের মধ্যে টিডির ভেতরে সবগুলা ইনফরমেশন নিয়ে আসছিলাম, আর এখানে সিলেক্টের ভেতরে অপশনের মাধ্যমে ভ্যালুগুলো নিয়ে আসছি। সো এখন যদি আমরা কি বলে ব্রাউজারের মধ্যে যাই, কাজটা যেটা হচ্ছে এখানে আমাদের শো স্টুডেন্টের মধ্যে ছিল কলামের নিচে ভ্যালুগুলো আসছিল, আর এখানে ক্যাটাগরির মধ্যে এই সিলেক্টের ভেতরে ভ্যালুগুলো আসছে। স্যার এই পর্যন্তই বলার ছিল আমার। হ্যালো স্যার। আচ্ছা, আমি এতক্ষণ ভাই আর কিছুক্ষণ আর কিছু কি বলবো বুঝতে পারতেছি না, মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি হয়তো বা সেটার উত্তর দিতে পারি যদি জানি আমি। সাজিদ ভাই যেন কি বলতেছে। সাজিদ ভাই কিছু বলবেন? সাজিদ ভাই আপনার ডোমেনটা কোন জায়গা থেকে কেনা? সাজিদ ভাই নাই।
মহম্মদ ভাই, হ্যাঁ ভাই। ভাই আপনারা কি পিএসপির আগে কোনো জায়গায় ক্লাস করছিলেন নাকি? না ভাই, সব নিজে থেকেই। মানে আপনার এই ক্লাস শুরু হওয়ার পরে থেকে না আগে, আরো আগে থেকে? 2018। আগের কিছু ধারণা ছিল মোটামুটি, এখন বুঝতেছেন। আমি তো ভাই কিছু বুঝি না। বুঝবেন না, প্রথম এমনই হবে, কিছু করার প্রথমে নেই। আমার তো প্রথমে আগে কিছুটা বুঝছিলাম, এখন আসে আপনার, এখন তার সব আলবাল হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, আপনি শিখতে থাকেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমারও তো প্রথম সমস্যা হয়েছিল। আমি পিএইচপি আমার এখান থেকে শিখে, কিন্তু আগে এইচটিএমএল সিএসএস গুলো আমি অন্য জায়গা থেকে শিখছিলাম। জাভা স্ক্রিপ্ট মোটামুটি বুস্টআপটা একবারই ছিল না। অন্য জায়গা বলতে ইউটিউব রিসার্চ করি, গুগল রিসার্চ করি, তাছাড়া কোনো কোর্স আমি এখনো করিনি। এইচটিএমএল সিএসএস গুলো আমিও আগে দেখছিলাম, ওয়ার্ডপ্রেসটাও আগে দেখছিলাম, বাট পিএসপি এই পুরো কারণে মানে স্টাফ। ওইগুলো সহজ হয়েছে। পিএইচপি তো আগে দেখেন না, এই কারণে। এখন হ্যাঁ, দেখছেন, মনে হয় যে টিউটোরিয়াল দেখেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি বিগিনার। আমি এই এই আল্লাহ কোর্সটা বাঁচা। শুরু করছি একেবারে জিরো থেকে। এই কোর্সটা শুরু করার আগে আমি শুধুমাত্র ইন্টার লেভেলে যে এইচটিএমএল পড়া ছিল ওইটাই আমার বেসিক। সিএসএস এর কোনো বেসিক ছিল না, পিএইচপি এর কোনো বেসিক ছিল না, জাভাস্ক্রিপ্ট, jQuery কোনো বেসিক ছিল না। হয়তো মোটামুটি ভালো করতে আগে থাকেন। গেছেন। আমি এখানে যখন এই কোর্সটা শুরু করছি, এই কোর্সটা শুরুর সময় আমি জাস্ট খালি এইচটিএমএল এর কিছু কোড জানতাম, যেমন টেবিল, ফর্ম, অ্যাঙ্কর, মানে ইন্টার লেভেলে যা পড়ায় আর কি, এইটুকু। এর বাইরে কিচ্ছু জানতাম না। ইভেন অনেক আগে ইউটিউব সার্চ করেও যে ক্লাসটা, এগুলো আমার করা হয় না। অ্যাক্টিভ থাকলে আসলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, অন্য কোনো কিছু করেন নাকি মনোরঞ্জন ভাই? না, আমি তো এখন আমার ভার্সিটি বন্ধ, তো সারাক্ষণ বাসায়। ভাই আমরা তো ফুল টাইমটা দিতে পারি না, সমস্যা হয়েছে। গোলাম আজম ভাই, আপনি কি জব করেন? আছে একটু প্রাইভেট জবে। তো দেখেন, একটু যদি সময় দিতে পারেন তাহলে হয়তো আর জব করার প্রয়োজন নেই। 8:30টা তো রাখি, বুঝছেন, কিন্তু হয় না। কিছুই করার নাই, একটু কষ্ট সারাদিন কাজ করতেই করার হবে। পরে যখন মনে করেন কি বলে পিএইচপি নিয়ে বসেন, তারপরে যখন মনে হয় যে একটা জায়গায় গোলমাল লাগে, তখন যে মেজাজটা হ্যাঁ, কতটা খারাপ হয়, মানে কাজ করার মুড চলে যায়, মন মানসিকতা থাকে না কাজ করার। মানে কোনটা থেকে কোনটা করবো, কোন দিকে যাবো, মানে পুরো এলোমেলো হয়ে যায়। আপনি একদম রিল্যাক্সে আগান, তাড়াহুড়ো করে কোনো লাভ নাই, তাড়াহুড়ো করে কখনোই সমাধান হয় না। আমার আমি মনে হয় মাঝখানে একটু বেশি টেনশন করছিলাম, তারপরে 2-3 একবারে টানা কোনো কাজ করি নাই, ইউটিউবে মুভি টুভি দেখলাম, কাজের কোনো চিন্তাই নেই। একটু রিল্যাক্স করা লাগে, যে খুবই প্যারার মধ্যে যায়, মানে একটানা কাজ করলে ভালো লাগে না পরে আর কাজ করতে। পরে চিন্তা করলাম, তাড়াহুড়ো কি লাভ, এই সময় লাগবে, মাথার ভিতর ঢুকতে তো সময় লাগবে, এটা তো আর জোর করে ঢুকানো সম্ভব না। সময়ের ব্যাপার। হ্যাঁ, একটু সময়ের ব্যাপার, সময় দেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। আমি এই জন্যই সময় নিচ্ছি, এত তাড়াতাড়ি বিটের মধ্যে যাওয়ার দরকার নেই আমার ভাই। আমার কত মাত্র কয় মাস যাবত আমি কোর্স করছি, 2 মাস বা 3 মাস, 2 মাসই তো হবে, আর বেশি তো হবে না। তো এই 2 মাস ক্লাস করে যদি আমি বিটের চিন্তা করি বা করি যে কেন হচ্ছে না, আমি কেন তবে ভাই, আপনি হ্যাঁ, ইন্টার লেভেলে যখন এইচটিএমএল গুলো পড়ছেন, তখন যদি আবার ইউটিউব সার্চ করতেন, তাহলে মনে হয় যে 2 বছর সময় পাইতেন। হ্যাঁ সেটা ঠিক, বাট মানে তখন আমার মাথায় আউটসোর্সিং এর কোনো মানে ধারণাই ছিল না, বুঝছেন নাই, বা কোনো ইচ্ছাই ছিল না। তখন তো মানে কি বলে, এখন ছাত্র আড্ডাবাজি এইসবের মধ্যেই ছিল। প্রবলেম এটাই, আগেও আমিও এগুলা চিন্তা করতাম না, আউটসোর্সিং। আমিও 2018-তে শুনছি আর কি, ওই সময় নতুন ওয়াইফাই কানেকশন নিছি, তারপরে আস্তে আস্তে ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে ফ্রিল্যান্সিং করা সম্ভব। যখন শুনছি তখন থেকে শুরু করছি। দেখি এখন ক্লাস তো মনে হয় আমাদের প্রায় শেষে।
আমি কতদূর আগাইতে হ্যাঁ, পারি ক্লাস আল্লাহ জানে। করেন, সমস্যা নাই। আগে আপনি মানে জানতে পারলে যে কোনটা থেকে কোনটা দরকার, এই যে এখন বুঝতেছি পিএসপি এর সাথে এজাক্স দরকার, এখন ইউটিউব রিসার্চ হয়তো মানে শিখে ফেলবো, সমস্যা নেই। কিন্তু এটাই তো জানতে সময় লাগতো 2 মাস। আসলে আমার সমস্যাটা কি হয় যে এটা মনে হয় অনেকের এই সমস্যাটা, মনে করেন একটা কাজ নিয়ে বসলাম, তো বসার পরে দেখা যাচ্ছে ইজি কাজই মানে মিলতেছে না, আর কোনো কারণে আমার সামনেই ভুলটা আমি ধরতে পারতেছি না, তখন মেজাজ খারাপ করে কাজ বন্ধ হয়ে যায়। আমি তখন রেস্ট দিই, ঘুম দিই একটা। এই সব অবস্থা। তো আমার এই জন্যই আমার কাছে মনে করেন একটা গ্রুপে কাজ করতে খুব ভালো লাগে। আর যে কোনো প্রজেক্টের কাজই হোক বা শিখার কাজই হোক, একসাথে কাজ করলে আমার ভুলটা আরেকজনে ধরে দিতে পারবে, বা আরেকজনের কোনো একটা সমস্যা আমি ধরে দিতে পারবো। বা মনে করেন যদি একটা কোনো ডিজাইনের কাজও করি, আমার একার মাথা থেকে যে ডিজাইনটা বের হবে তার সাথে সুন্দর একটা ডিজাইন বের হবে দুই তিনজনের মাথা থেকে, এটাই স্বাভাবিক। এটাই system। তবে আমাদের এই অনলাইন বাদে যদি সরাসরি ক্লাসটা হইতো তাহলে অনেক আমরা আগাইতাম, আরো অনেক ভালো। আমি যেটা আর কি ধারণা করি। আসলে সরাসরি ক্লাসটা সম্ভব না, এই করোনার ছুটি দেখেই তো আমরা হয়তো হ্যাঁ, এই সুযোগটা প্রবলেম পাইছি। তো এই জায়গায়। যাক, ভালো হয়েছে মনে হয় আমার জন্য অনলাইন ক্লাস হয়ে। ক্লাসে আছি। ভালোই আপনার আজকে কথা জানি স্যার কি দেখেন। কি দেখাতে যাচ্ছেন? জি স্যার। স্যার আপনি স্যার কি দেখাবেন? কি যেন একটু আগে মনে পড়ছিল একটা জিনিস জানার, হ্যাঁ বলেন। ভুলে গেছি। অ্যাজাক যে কোড করা নাকি? অ্যাজাক যে প্রুফ করতে পারবেন? না স্যার, এখন স্যার যাচ্ছে মাথায় দেওয়া সব। আমি শুধু দেখালাম এডি, শুধু এই 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 কয়েকটা ফাংশনই, হ্যাঁ এই একটাই। আবার দেখাচ্ছি আপনাদের, এটা আমরা আবার দেখি। আপনার কোডটা নিয়ে স্যার একটু কাজ করছিলাম স্যার, আমি ক্লিক করলে স্যার সব হাইড হয়ে যায়, কিছু তো আসেই না। হাইড হয়ে যাবে কেন? কই জানতো বলে স্যার কোথায় যে কি রাখছি স্যার? সাকিব ভাই সাউন্ড আসতেছে ভাই। সাজিদ ভাইয়ের এখান থেকে আসতেছে। না। ঠিক আছে ভাই। স্যার এই যে স্যার, শো রেজাল্ট দেন, ক্লিক দেন, কি বলছে? আসে না না? দেন স্যার। এই কাজ ঠিক মতো করছি কিনা আমি নিজেও জানি না। বেশি সময় দেয়নি। আপনার কাছে করে কোনো করে কথা দেন নেই। দেখি। কি ছিল এটা? ডিগ ডিগ ডট পিএইচপি। মাঝে মধ্যে ভাই একটু ফানও করা লাগছে ভাই। ঠিক আছে, ওটা করবেন তো। যেহেতু বাইরে ভাই সময় দিতে পারি না কারোর সাথে আড্ডা আড্ডা, ওদের সাথেই মজা করি। ওইটাই নিজে নিজে করা লাগে। ওই দিক দিক ডট পিএইচপি আমি দেখি নাই। তার এই ফাইলটার নাম ডিগ ডিগ ডট পিএইচপি।
কই কি হচ্ছে ইয়ে করেন কি হচ্ছে স্যার বুঝি না তো স্যার কোডগুলা স্যার। এটার সার্ভিস পেজ বানান তো, বানায় অপশনে নিয়ে আসেন। বুঝি নাই স্যার। ওটার সার্ভিস পেজ বানান, বানায় যে অপশনটা নিয়ে আসেন ইয়েতে, ডাটাবেস দিয়ে যে করে যে কোড করেন, কোড আর কি ডাটা নিয়েছেন রিড করেন। ওই যে যেমন এর টেবিলে দিলাম না, এটা তো আপনি টেবিলে দেওয়ার চেষ্টা করছেন তাই না? জি স্যার। ঠিক আছে, শো প্রোডাক্ট ডট পিএসপি, ঠিক আছে। এমটি যখন ক্লিক করবেন তখন একটু ফাংশন এক্সিকিউট হবে, ফাংশনে ওখানে এমটি ফাংশনটা এমটি করে দিবে ওই জায়গাটা। এই যে ঠিক আছে, এখন ইউআরএল শো প্রোডাক্ট ডট পিএসপি, ওকে। গেট গেট থেকে আসবে আপনার ইউআরএল থেকে ফাংশন ডাটা ডট পিএসপি, ডাটা দুই ভাগে ভাগ করে দিয়ে এইভাবে শেষ হয়ে গেছে। ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো? আমি স্যার কিছুই পাইনি, শুধু এটাই হয় যে এবিসি এমটি করে দেয় আর কি, এবিসি আইডিটা এটি। আর সেই টেবিলের আইডি এবিসি তাই না? আইডি এবিসি, হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এমপি করে দিবে, তারপরে ইয়ে করবে। হ্যাঁ, আমি যাচ্ছি। আর টেবিলটা ভালোভাবে চেক করছেন? কোন টেবিল? নিচে যান, নিচে টেবিলটা। টেবিলটা ঠিক মতো চেক হচ্ছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, ইয়ার, ওকে, ওকে। যান, ইয়েতে যান, সার্ভিস পেজ যান, আগে সার্ভিস পেজটা আপনারা চেক করে নিন। শো প্রোডাক্ট। এটা না, এখান থেকে তো আসবে না আপনার। সার্ভিস পেজ কিভাবে বানানো আছে দেখছেন? জেসন ফরম্যাটে আপনি ডাটা নেন নাই ওখান থেকে? জি স্যার। তো জেসনে ওখানে লিখে দিতে হবে না? জেসন ফরম্যাটে নিয়েছেন, জেসনে ইনকোড করতে হবে না? বুঝতেছি না স্যার, কিছু সব মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা, সবাই কিন্তু অ্যারেটা চাচ্ছেন? অ্যারে না, ডিগ ডট পিএসপি আচ্ছা দিয়েছেন, এটা ভালো কথা, কিন্তু এই ইয়েতে যান, যে কোয়েরিতে যান, যে কোয়েরি যে কোড গুলা দেখলাম না ওটাতে যান। এখানে যে ওই যে কি ওটা ইউআরএলটা, এমটি ফাংশনের নিচে যে ইউআরএল আছে, হ্যাঁ, ওই ইউআরএলটা শো প্রোডাক্ট ডট পিএসপি, এটা সার্ভিস পেজ, ঠিক আছে। এই সার্ভিস পেজ থেকে ডাটা নিয়ে এসে জেসন, আর এখানে নিচে দেখেন জেসন একটা কথা লেখা আছে না নিচে? জি এই স্যার। ডাটা টাইপটা আমরা ওই সার্ভিস পেজ থেকে কোন টাইপের ডাটা নিচ্ছি, কোন ফরম্যাটে আছে ডাটাটা, এখানে বলে দিয়েছি জেসন। যদি এইচটিএমএল হতো তাহলে এখানে এইচটিএমএল বলে দিতাম। আমরা জেসন ফরম্যাট থেকে ডাটা নিয়ে এভাবে করছি। তো তাহলে এটার জন্য আমার জেসন ফরম্যাটের ডাটা আগে রাখতে হবে। হ্যাঁ, আগে ডাটা রাখতে হবে। এখন ওই পেজে আপনাকে নতুন ওটাকে বলা হয় সার্ভিস পেজ, পিএসপি সার্ভিস পেজ। সার্ভিস পেজ এটা হবে না, সার্ভিস পেজে কোনো এইচটিএমএল থাকবে না। সার্ভিস পেজের কাজটা হবে শুধু ডাটাবেজের সঙ্গে কানেক্ট করে ডাটাটা নিয়ে আসবে, নিয়ে এসে ও ডাটাটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে রাখবে। জান আপনি, আমি আর একটা ফাইল দিয়েছিলাম, ওটা মনে হয় পাই নাই, দেখি নাই। ওটা দেখেন নাই? আছে, অবশ্যই আছে, ওর সাথেই দিয়ে দিয়েছি, দেখেন সার্ভিস পেজ উপরে। সার্ভিস পেজ ডট পিএসপি দিলেন, হ্যাঁ ঠিক আছে, যান। আমারও প্রথমে করা আছে, দেখেন।
সার্ভিস আন্ডারস্কোর পেজ ডট পিএসপি। মোবাইল ভিউ কেন আপনার? স্যার ডাটা কম কাটার জন্য মোবাইল ভিউ ব্যবহার করি। অত্যাধুনিক হলো। হ্যাঁ, ভাই ডাটা দিয়ে কাজ কুলায় এখন? হয় না তো নোটিফিকেশন। নোটিফিকেশনে কেন? আপনার ওই গ্রুপে যান, গ্রুপে জয়েন আছেন না আপনি? গ্রুপে গেলে তো পোস্টটা পাবেন, দ্বিতীয়টা। এটাতে এখানে স্যার কোনটা স্যার? সার্ভিস পেজ দেওয়া নাই? এই যে নিচে, কই সার্ভিস পেজ দিই নাই আমি? জি না স্যার। ঠিক এমন কথা। ও আচ্ছা, আপনাদের হ্যাঁ বানায় নিতে বলছিলাম আপনাদের। স্যার সার্ভিস পেজের কোডটা মনে হয় আমার কাছে আছে। দিয়ে দেন তো, এখানে চ্যাট অপশনে দিয়ে দেন। টেবিল তো ওখানে মনে হয় এক প্রোডাক্ট টেবিল অ্যাড ইয়ে করে আছে। সার্ভিস পেজ তাহলে আপনাদের বানায় নিতে বলছিলাম। সার্ভিস পেজের কাজ কি? আপনার শুধু ডাটাবেজের সঙ্গে কানেকশন, হ্যাঁ শুধু ডাটাবেজের সাথে কানেকশন, কুয়েরি করলেন, কুয়েরি করার পর ওই কুয়েরিটাকে ইয়ে করে দিলেন। কি আছে এটা? হ্যাঁ এটাই। আমি শুধু এই কাজটুকুই করছিলাম। এখানে আপনার মতো চেঞ্জ করে নেন নামটা। ডাটাবেজ নেম টেম, সেশনটা ইয়ে করে দেন, সেশনের দরকার নেই। এখানে এসে এই যে ইকো জেসন ইনকোড আছে না, এর উপর থেকে কেটে দেন। উপর থেকে? হ্যাঁ, ওর উপর থেকে ওই ইয়ে পর্যন্ত, প্রিন্টার পর্যন্ত, হ্যাঁ কেটে দেন। আর ওই ভিতরে ওই যে কি গেট ডাটা আছে না, গেট ডাটাতে ডাটার পর ভিতরেটা ফেস অল, যেখানে মাইস্কেলে ফেস অল আছে না, জি স্যার। ওখানে ডাটার পরে কমা দেন। কমা দিয়ে দেখেন ওটা কি, মাই এসওক, মাই এসকিউএল এসওক, মাই এসকিউএল আন্ডারস্কোর এসওক, সব ক্যাপিটাল লেটার, স্পেস দেন একটা, স্পেস দিয়ে ক্যাপিটাল লেটার সব লেখেন। আন্ডারস্কোর এসওক, ASSOC। ঠিক আছে, ফাংশনটার দরকার নাই। দরকার নাই স্যার। ফাংশন ছিল না তো মনে হয়। আচ্ছা দেন, ফাংশনটা দেন, যা হয় হোক, দিয়ে দেখেন। হ্যাঁ
কনসেপ্ট দেন, দেওয়ার পর এই সার্ভিস পেজের ইয়েটা কপি করেন। ওটা না না পাথটা ফাইল পাথ কপি করে এটা রান করান। এটা রান করালে একটা রেজাল্ট আসবে, জেসন ফরম্যাটের ডাটা আসবে। ও ডাটা যদি আসে দেন সার্ভিস পেজটা ঠিক আছে, না হলে ঠিক নেই। দেখেন নাম কি ঠিক আছে, নাম হয়তো ঠিক নেই। ডিএস টু ডিরেক্ট ইউজার নেম আর নেম না, ইউজার নেম আর নেম আছে এখান থেকেও নিতে পারেন, রেজিস্ট্রেশন টেবিল থেকেও নিতে, যে কোনো টেবিল থেকে আপনি নেন। নেমটা নেন, আবার ইউজার নেমটা দেখেন কিভাবে লিখছেন, আপনার কলাম নেম ঠিক সেভাবে লেখেন। সিলেক্ট ইউর নেম। টেবিল থেকে কি নিতে যাচ্ছেন স্যার একটা ফোনের কথা মনে পড়লো। আচ্ছা লিখে রাখছেন, ইউজার তাহলে পরে আবার মনে হয়। ইউএসএ হ্যাঁ করেন সব কিছু করেন। তারপর এটা রান করান। ইউজার ওই ফাংশনটা কাইটা দেন, ফাংশনটা equal to undefined. ফাংশনটা কাইটা দেন। কই আবার কমা টমা রয়ে গেল এটাও। ছয় নম্বর লাইন। ও ব্র্যাকেট ক্লোজ করেন নাই, ব্র্যাকেট ক্লোজ করেন নাই। ঠিক আছে এই তো। আচ্ছা আচ্ছা এখন এই যে সার্ভিস পেজটা যে রান করালেন, একটা রেজাল্ট আসলো না? রেজাল্টে জি, স্যার। রেজাল্টটা কি আসলো? ইয়ে ফরম্যাটে আপনার আরে জেসন আরে জেসন অ্যারে, হ্যাঁ অ্যারে রেজাল্টটাকে জেসন ফরম্যাটে এখানে দিয়ে দিল, তার রেজাল্ট পাইলাম। এই রেজাল্টটা এখন এই রেজাল্টটাকে আপনি এই জেসন ডাটাটাকে ইয়েতে নিন, যে কোয়েরির মাধ্যমে শো করাচ্ছেন, যান শো করা। সার্ভিস ডট পিএসপিটা ইয়ে করেন, ওখানে নিলেন। কি বলছে? আনডিফাইন্ড। Undefined। ঠিক আছে তো আপনি কলাম নেম ঠিক আছে, যান ওখানে যান। এখানে হচ্ছে কলাম নেম, ওই ইয়েতে যান, ওই ওই যে ডিক লিগ না ডিগে যান। ওখানে এই যে কলাম নেম এর পরে কি দিয়েছেন আপনি, এই যে টিডির মধ্যে ভ্যাল ডট নেম নেয় না, এটা কলাম নেম আর কি, কলামের নেম হবে। প্রথম তার নেম কি ছিল? ইউজার নেম আর নেম ফিল্ড নেম ওখানে দেন, যে রান করা। নেম ওটা হচ্ছে ইউজার নেম। কাম হইছে। খারান বাজারে দৌড় দেন, মিষ্টি লয়েন আগে, পরে কথা কর। দৌড় দেন ভাই বাজারে, আপনি মিষ্টি লয়েন। খাইলেন? করতে আইছেন ওখানে, জানেনই না কিছু, মিষ্টি বাটাবাটি হয়ে যেতেছে।
ভাই আপনি কি ঘুমতে উঠছেন নাকি? আমরা ডাকতে ডাকতে আপনি কি চা খেয়েছি নিচেতে নাকি? আশা কথা কই ব্রেক কাম করতে করতে জান নাই। এডি তো করি। মানে মোর্শেদ ভাই কি বোঝা আইছে না? হ্যাঁ স্যার আসছে। এখন যে কোয়েরির মাধ্যম দিয়ে আপনি অন্য পেজে ডাটা শো করবেন, অন্য পেজের ডাটা এখানে শো করবেন, তাহলে পারবেন না? জি স্যার। ওটা ওটা এইচটিএমএল দিয়ে করতে হবে। একটা আইফ্রেম ছিল আগে, আগে এই যে পিএসপি আসার আগ পর্যন্ত আপনার এই ড্যাশবোর্ড গুলা তৈরি করা হতো আইফ্রেম দিয়ে। এখন আইফ্রেমের ব্যবহার তো আমরা দেখছি আইফ্রেম। সবাই। ওই যে জি কোন স্যার একটা দেখছি স্কুলের, স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমরা আইফ্রেমের ব্যবহার। ঠিক সেভাবে তারপর আইফ্রেম স্যার করে এডিট করার অপশন কিভাবে দিত? কি এটাতে? না আইফ্রেমের মধ্যে। আইফ্রেম তো হ্যাঁ, স্যার অন্য পেজে যা আছে তাই এখানে শো করবে। হ্যাঁ ওই যে এডিট করা অপশন দিত, কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে ইয়ে আসার পর, যে কোয়েরি এই যে এগুলো আসার পর তখন আর আইফ্রেম দেখেন, তখন দেখেন অনায়াসে দেখুন একটা পেজের ডাটা, স্যার তাই না? স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে সার্ভিস পেজটা তৈরি করে তো আমি অ্যারে গুলা নিয়ে গেলাম, মানে ডেটাবেসের সঙ্গে কানেক্ট করে এখান থেকে যতগুলো অ্যারে আছে সেগুলো আমি পাইলাম। এখন উনি যে কাজটা করলেন যে মনে হয় নতুন একটা পেজ ক্রিয়েট করলেন, ওটার মধ্যে দেখলাম একটা অন ক্লিক বাটন দিলেন, সেইখানে ডেটাগুলা মানে শো করলেন। এখন সার্ভিস পেজের কাজটা কি স্যার শুধুমাত্র অ্যারে পর্যন্ত শো করানো, নাকি পরে হ্যাঁ, উনি যেটা করলেন ওইটাও সার্ভিস পেজেরও অন্তর্গত? না আমি বললাম তো সার্ভিস পেজ, পিএসপি সার্ভিস পেজ এগুলো, হ্যাঁ এটার কাজই আপনার ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসা, শুধু ডাটাবেসের সঙ্গে শুধু কানেকশন, ডাটাবেসের সাথে শুধু কানেকশন আপনার করে দিবে। কানেকশনটা এখানে কোনো আউটপুট শো হবে না। না, এখান থেকে কোনো আউটপুট আসবে না। আউটপুট আসবে সেটা ইউজার ফ্রেন্ডলি আউটপুট হবে না। ওই যে জেসন ফরম্যাটে যে ডাটাটা আমরা ইনপুট করে নিয়ে আসলাম, ওই ইনপুট ফাইলটা কি কোনো ইউজার থেকে বুঝতে পারবে? স্যার এখন আরেকটা সার্ভিস কোশ্চেন পেজের স্যার। কাজই হচ্ছে ডাটাবেস সঙ্গে কানেকশন। স্যার এখন স্যার সার্ভিস পেজটা যে আমরা তৈরি করতেছি, এই কানেকশনটা তো স্যার আমরা মূল ফাইলের মধ্যেও কানেকশন দিতে পারি, তো স্যার এইখানে আলাদাভাবে সার্ভিস পেজের মধ্যে কানেকশন দেওয়ার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আপনার এই যে রিলোড ছাড়া, পেজটা রিলোড ছাড়া আপনি ডাটা নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? যে কোয়েরি দিয়ে। তাহলে যে কোয়েরি দিয়ে নিয়ে আসার জন্য এক্সাক্ট মেথডে আসবেন, তাই না? জেসন ফরম্যাটের ডাটা এই যে কোয়েরি রিড করতে পারে, আবার এইচটিএমএল ফরম্যাটের ডাটা রিড করতে পারে। এখন বলেন তো এই যে ডাটা পিএসপি থেকে যে ডাটা পাবো, ডাটাবেস থেকে কানেক্ট দেওয়ার জন্য অবশ্যই আমার পিএসপি লাগে। এখন পিএসপি দিয়ে ডাটাবেস থেকে ডাটা নিলাম, নেওয়ার পর এটা আমি এইচটিএমএল এ কনভার্ট করি কিংবা জেসন মোডে কনভার্ট করে দিলাম। দেওয়ার পর মূল পেজ আমি শো করবো, শো করানোর জন্য আমার যে কোয়েরি লাগবে, এটাই সিস্টেম আছে। আচ্ছা ডাটা এখন রিলোড ছাড়া। আচ্ছা স্যার আপনি যদি স্যার এই কোডটা স্যার আমি এইখানে ব্যবহার করি মানে এই ফাংশনের উপরে, তাহলে কি আসবে? হ্যাঁ আসবে। ওটা আপনার তাহলে রিলোড দিতে হবে না, তো ওই যে ক্লিক দিতে হবে না, ক্লিক না দিয়ে এমনিতেই লিখে দেন, জাস্ট ইয়ে করলে চলে আসবে ডাটা। পেজটা এমনি লোড দিবে আর কি, ইউজাররা যখন ভিউ করবে তখনই ডাটাটা শো করবে। তখন স্যার এখানে ফাইল ইউআরএলটা কি দেব? এটার নাম দিয়ে দেব এই পেজের। হ্যাঁ ওটা ওই যেভাবে সেম নিয়েছেন, কিন্তু ওই যে ক্লিক ইভেন্টটা দিবেন না, যে ক্লিক দেয় নাই, ক্লিক নামে একটা ফাংশন লিখছেন না, ওই ফাংশনটা, জি স্যার। ওই ফাংশনটা দিবেন না। ওই পেজের ওটা তো সার্ভিস পেজ না রে ভাই, ওটা ইউআরএল দিলেন কেন? এটা সার্ভিস না, আপনি যান ওখানে যান।
নিজের পেজের নামে দিয়ে দিছি, এইখানে রাখছি, এটার নামে দিয়ে দিছি। না ওটা দিলে হবে না, যে এখানে দিলে আসবে না। যে সার্ভিস পেজ প্রতিটা কাজের জন্য এক একটা সার্ভিস পেজ, ঠিক আছে? প্রতিটা কাজের জন্য এক একটা সার্ভিস। অনেকগুলো তার পেজ মানে হয়। স্যার, হ্যাঁ অনেকগুলো পেজ হবে, সমস্যা নেই। এখানে স্যার তার মানে স্যার আমাদের যতগুলা ডেটা টেবিল থাকবে আমাদের ততগুলা সার্ভিস পেজ তৈরি করতে হচ্ছে। যেটি যেটার প্রয়োজন। আচ্ছা, যেটা যেটা প্রয়োজন আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। আরেকটা যেটা আপনি একটু ক্লিয়ার করলেন সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো পাবো সেইগুলো যাতে পেজটা সারা পাই, এটা যাতে আগে page দিয়ে যে কোডের মাধ্যমে ডেটা গুলো শো করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই। তো এই জন্য আমাদের পিএইচপি কে জেসনে কনভার্ট করতেছি, জেসন থেকে তারপরে আমরা ওইখানে ইনফরমেশনটা নিচ্ছি। আচ্ছা স্যার, এইখানে স্যার বিএল কি বিল্ডিং ফাংশন স্যার, কোনটা? ভ্যালু ভ্যালু বেলো, ভ্যালু, ওটা ভ্যাল ডট তারপরে ওই কলাম নেম। কলাম নেম বলতে ওই যে জেসনে, জেসনে তো দুইটা ডাটা আমরা এখানে নিলাম, দেখেন স্যার দুইটা। জি স্যার, এখানে দুইটা ডাটা। তো এই জেসন জেসন থেকে এইভাবে নেওয়া হয় দুইটা শব্দ ডাটা আপনার করতে গিয়েছে। এইখানে স্যার আরো যতগুলো নিব আপনি ওইটাই এখানে এইভাবে দিতে হবে। হ্যাঁ ওইভাবে দিন। আপনি আরেকটা নিয়ে নেন, আরেকটা কল করে আরেকটা ইয়ে নেন, আরেকটা কি বলেন? স্যার। হ্যাঁ স্যার আমরা ওই দিন কার্ট নিয়ে কিছু কাজ করছিলাম, মানে ওই যে কি বলে কেনাকাটার যে ওয়েবসাইট গুলো, ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ তো ওইখানে আমরা কি করছিলাম, আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিছিলাম, দেওয়ার পরে আমাদের ইউজার নাম অনুযায়ী সেখানে সেট হয়েছে যে কোন ইউজারে এই ইনফরমেশনটা রাখছে। হ্যাঁ কিন্তু তার ই কমার্স সাইটের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমরা যখন কোনো একটা জিনিস কেনাকাটা করি তো কার্টের মধ্যে গিয়ে যে প্রোডাক্টটা আমাদের ভালো লাগে সেই প্রোডাক্টের মধ্যে ক্লিক করলেই মানে অটোমেটিক্যালি সেটার একটা ইনফরমেশন তাদের কাছে চলে যায় যে আমি এই ইনফরমেশন মানে এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। তো সেখানে আমার ইনপুট দেওয়া লাগতেছে না, শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমেই তারা বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি সেই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। সেটা কিভাবে হচ্ছে, এই ইনফরমেশনটা তাদের ডেটাবেসে যাচ্ছে কিভাবে? আচ্ছা। এটা যখন অ্যাড টু কার্ট করেন, হ্যাঁ জি স্যার। তখন পর্যন্ত তারা ইনফরমেশন জানতে পারে না। এটা 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 রাখতে পারে যে কতটা প্রোডাক্ট মানে কেনাকাটার জন্য নিচ্ছে, এটাও করতে পারে। কিন্তু সচরাচর ধরেন একটা ল্যাপটপ আপনি কিনলেন, যখন অ্যাড টু কার্ট করলেন তখনও কিন্তু সচরাচর ডাটাবেজে ডাটা সেভ হয় না। অ্যাড টু কার্ট করলেন, দেন আপনি ওখান থেকে পে করলেন, পে করার পর পে কনফার্মেশন, পেমেন্ট কনফার্মেশন হওয়ার পর বিষয়টা হচ্ছে যে আমি তো স্যার শুধুমাত্র আচ্ছা ধরেন আমি পুরো প্রসেসটাই কমপ্লিট করলাম, আমি আমার অ্যাড্রেস দিলাম, তারপরে আমি আমার ইউজার নেম দিয়ে আগে তো লগইন করাই ছিল, আমি আমার অ্যাড্রেস দিলাম, পেমেন্ট করলাম, সবকিছু করার পরে সাবমিট করলাম। তো এইটুকু কাজের মধ্যে আমি শুধু তাদেরকে পেমেন্ট করছি প্লাস আমার অ্যাড্রেস দিছি, বাট প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোড, প্রোডাক্টটা কেমন সেগুলো আমি কিছু বলি নাই। সেটা অটোমেটিক্যালি আমি যে প্রোডাক্টটাতে ক্লিক করতেছি সেই প্রোডাক্ট থেকে ইনফরমেশনটা নিয়ে নিচ্ছে। সেটা কিভাবে নিচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে তাই না? অর্ডার করার পর যে টেবিলে অর্ডার নামের টেবিলে ওটা চলে যাবে। স্যার আপনার কথাগুলো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা একটু এখন ইয়ে বাজে তাই না? আমরা 12টার সময় একটু দেখি এটা মনে করি, জি স্যার। মনে করাই দিও না আমাকে, একটু ব্রেক নেন। একটু ব্রেক নেন, সবাই একটু ফ্রেশ হয়ে আসেন, আমি সবই দেখবো।
এটা কাজ হচ্ছে না কেন 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 কেন? আরে বাবা রে বাবা, তো ঠিক আছে।
মুর্শিদ ভাই, হ্যাঁ ভাই। ভাই ব্রেক চলতেছে না? হ্যাঁ ভাই। ও, আমি তো আপনার স্ক্রিন থেকে ধরাই গেছিলাম বাবা, এখনো ক্লাস চলতেছে কিনা। আমি ঘুরে গেড়ে আইলাম তো। না আমি করতেছি। আমি ওইটাই ঘুরে গেড়ে আই দিই, কি রে স্ক্রিন চলে গেলি গে, তখন ক্লাস চলতেছে কিনা। আপনি পরে ওইটা কি কি করছেন, ওই কি বলে সার্ভিস পেজের পরে যে কাজটা করলেন, শো করছে, ওইটা কি করছেন? এই যে এখানে শো করলাম, সার্ভিসে তো ডাটা আনলামই, তারপরে যে এজাক্স এর মাধ্যমে এখান দিয়ে যে এখানে প্যারামিটার পাস করলাম। ও মানে নতুন একটা পেজের মধ্যে আপনি ওই যে কি বলে এজাক্স বা যে কোয়েরি যেটাই হোক সেটা দিয়ে আপনি ওই সার্ভিস পেজের সঙ্গে কানেক্ট করছেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সার্ভিসের সাথে যে এখান থেকে যে লিংক করে দিছি এই যে সার্ভিস, মানে আমরা এই যে ফর্মের মধ্যে যেমন অ্যাকশন করতাম না, অ্যাকশন হইতো অন্য পেজে, আর এখানে আমাদের কাজ হইতো এমনই আর কি। আচ্ছা, ডাটাটা এখানে এসে জমা হয়েছে, তারপরে আমরা এখান থেকে ধরে না এখানে শো করে দিলাম আর কি। এটা হচ্ছে মনে করেন যে হোয়াইল লুপের মতো, এখানে শো করলো, আর এখানে আইডি দেয়া তারপরে শো করে আসছে টি বডি টি হেড। তার মানে একটু দেখতে বেরেনি, আমি বই নাই, আমি শুধু সার্ভিস পেজটা একটু দেখছিলাম এই পর্যন্ত। এটা যে জাভাস্ক্রিপ্ট বলে যে কোয়েরি খুব একটা ধরি নাই, যে কোয়েরি নিয়ে বইটি হইব। আমিও যে কোয়েরি একটু পাতলা ঠিক করতে হবে। জাভাস্ক্রিপ্ট পারেন আপনি? মোটামুটি কোড দেখলে বুঝি আর কি। হ্যাঁ, ঠিক আছে, কোড দেখলে বুঝি সময় দেওয়া আমি লাগবে, মোটামুটি। সময় দিলে। আমার একটু সময় দেওয়া লাগবে জাভাস্ক্রিপ্ট আর যে কোয়েরির মধ্যে। মোটামুটি বাকিগুলা কমপ্লিট হয়েছে, যেমন এই কালার রহমতে ওলাই উঠতে পারছি। তবে জাভাস্ক্রিপ্ট আর যে কোয়েরির সময়টা আমি একটু মানে কি বলে একটু গ্যাপ মারছিলাম আর কি, ধরা হয় না। আর ক্লাসেও মনে হয় জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি খুব একটা পড়ানো হয়নি, দু একটা ক্লাস মনে হয় হয়েছিল আমার, দুইটা বা তিনটা এরকম। হুম। প্রতি পিসের দাম কত? এই কয়েকটা দিছে, দিয়ে এর দাম কত লাগাইছে? 1950 টাকা। হুম। আর এখানে আবার ব্যাট ইয়ে দিয়ে দিয়েছে কয়টা, ডবল হলে ডবল অ্যারো চিহ্ন দিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, ডিফারেন্ট কিছু ইউজ করছে এরা। দারাজে এইভাবে আছে আমার জানা নাই, কার্ডটা তো মনে হয় এইভাবে নাই দারাজে। ও আচ্ছা, তাই বলেন। এখন এটা ইয়ে করছে, হ্যাঁ, একটা টেবিল নিয়ে টেবিলের মধ্যে ইয়ে করে দিয়েছে, এটা ইগো করে দিয়েছে। এখন ইগো করার পর এখান থেকে যে ইয়েটা আসছে, এখান থেকে আবার দেখেন গুণ করছে। এই গুণটা কিন্তু মেবি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, নাহলে সেশন ভেরিয়েবলের মাধ্যম দিয়ে গুণ করছে। এখানে যত বাড়াবেন, যত প্রোডাক্ট অ্যাড করে দিবেন, অটোমেটিক এখানেও বেড়ে যাচ্ছে, দেখেন এখানেও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অন চেঞ্জ ফাংশন, যখন এটা চেঞ্জ হবে তখনই এখানে ইয়ে হবে। দেখেন প্রোডাক্টটা বাড়াই দিলাম, চলে আসছো। ঠিক আছে না? এই এখন যতটা আমি নিলাম ইচ্ছা মতো, এখন এরা কিন্তু ইয়ে করতে পারলো না। এরা কিন্তু এখনো বুঝে নাই যে আমি কোনটা অর্ডার করতে যাচ্ছি। হুম। দেখলে দেখতে পারেন ওনার, কেউ কেউ যদি এই সেশন ভেরিয়েবল গুলোকে ড্যাশবোর্ডে রেখে দেখতে পারেন যে কে কোথায় কি করছে না করছে, দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখে না, সচরাচর দেখে না। যখন এই যে প্লেস অর্ডারে গেলাম, এখন এখানে বলছে লগ ইন, লগ ইন আর সাইন ইন, এই যে সাইন আপ করতে হবে আর কি। সাইন আপ করে নিবেন, নেওয়ার পর পেমেন্ট, যদি এদের পেমেন্ট গেটওয়ে নেওয়া থাকে তাহলে পেমেন্টটা ওখান থেকে কনফার্ম হবে। পেমেন্ট কনফার্ম হওয়ার পর এটা ওই যে অর্ডার নামে ডাটা বেজে যায় সেভ হবে। অর্ডার নামের ডাটা বেজে, সরি, টেবিলে গিয়ে সেভ হবে আর কি। হ্যাঁ, এই ইয়াটা, এই তথ্যগুলো বলতে কি যাবে, এখান থেকে আপনার কোয়ান্টিটি যাবে, কতটা প্রোডাক্ট নিয়েছে।
প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের এসকিউ কোড একটা আছে, হ্যাঁ, এসইউ কোড না কি যেন আছে না একটা, ফ্ল্যাগ ধরে ইয়ে করেন, ফ্ল্যাগ তো লারাভেলে ধরেন, কিন্তু এটা কি দিয়ে করে, এটা কি দিয়ে করছেন? ও আচ্ছা, ফোন ভেরিফাই, আচ্ছা ফোন দিয়ে অ্যাপ্রুভ করা হয়, হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন অন্যান্য ইয়াতে হয় যে এরা বললো যে এই কামাল ভাই বললো যে অর্ডার প্লেস হয়ে যাবে এখানে, হ্যাঁ, আচ্ছা অর্ডার কামাল প্লেস ভাই, হয়ে তার যাবে মানে দেন। কি এটা ক্যাশ অন ডেলিভারি? হ্যালো, তাহলে এটা কি ক্যাশ অন ডেলিভারি? মানে আমার যেহেতু আমাকে পরে ফোন দিয়ে কনফার্ম করা হচ্ছে, তার মানে তো আমি আগে পেমেন্টটা করি নাই, পেমেন্টটা পরে করবো, এই জন্যই কনফার্ম করতে করতে হবে। আচ্ছা আচ্ছা, লোকেশনটা করতে। ঠিক আছে, তার মানে এখানে কোনো পেমেন্ট গেটওয়ে নাই। না না, আচ্ছা, তাহলে তাহলে স্যার ডিরেক্ট এখানে, আপনাকে, হ্যাঁ, এখানে তো শুরুতেই যে সেশন বললেন, সেশন নিয়ে নতুন একটা কি বলে পপ আপ উইন্ডো বা যেটাই হোক সেটার মধ্যে অ্যাড হচ্ছে, এটাই কিভাবে হচ্ছে, সেশনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে? এটা আপনার, হ্যাঁ হ্যাঁ। না না, এটা তো পাবে ঠিক আছে, কিন্তু আমরা ইয়েতে করব কিভাবে, ডিরেক্ট আমরা পিএসপি দিয়ে করব কিভাবে, উনি এটা বলতে যাচ্ছেন তাই না? তো চলেন হ্যাঁ স্যার, আমরা দেখে আসি। এখানে প্লাস যে সেশন নিচ্ছে প্লাস জাভাস্ক্রিপ্ট দিয়ে যোগও করতে করতেছে। হ্যাঁ, হবে তো। কারণ জাভাস্ক্রিপ্ট না, মানে jQuery, মানে জাভাস্ক্রিপ্ট কি কি বলে লোড ছাড়া যোগ হবে? জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, হ্যাঁ, তাহলে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, দিয়ে যোগ করতেছে। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে মনে করে যোগ করতেছে, কিংবা সেশনের মাধ্যম দিয়েও যোগ করতে পারবে, তো মানে এটাই কিভাবে রিমোট হচ্ছে আর ছাড়াই। কি, এটাই দেখতে যাচ্ছিলাম। সেশন কোথায় করা ছিল, ডিরেক্ট দেখিয়ে দিলে, চলেন দেখি খুঁজে পাই কিনা। কার্ড কার্ড কার্ড, এসডক্স, এসডক্স এর মধ্যে কার্ডের ইয়ে কি আমি নিয়ে রেখেছি, এই জায়গায় নিয়ে রেখেছি, হ্যাঁ নিয়ে আছে, সমস্যা নেই। কিন্তু এই টি শার্ট আমি একটা ইয়ে করছিলাম, ইন্ডেক্স ডট পিএসপি, দেখা যাক এখানে যদি থাকে তাহলে ভালো হয়। তবে ফাইল পাথ, হ্যাঁ বলেন। থামেন, তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিই, আপনার স্ক্রিন শেয়ার করেন তো আবার ইয়েটা করেন। সবাই ফেস ক্যামেরাটা অন করেন। মনিরুজ্জামান, আপনার কি চোখের প্রবলেম আছে না এমনিতেই গ্লাসের জন্য চশমা ব্যবহার করছেন? এই মিউট করা আছে, মিউট করা আছে আপনার। হ্যাঁ, আমার চোখের সমস্যা আছে, -1.75 আমার পাওয়ার। ও আচ্ছা, কই আরো কয়েকজন করেন নাই, ফেস ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, ওকে ডান।
ও আচ্ছা, আমি তো জ্যাম্পে ওপেন করি নাই, অন করি নাই। দেখছেন এসএসডি লাগানোর পর মাই এসকিউএল এ যখনই ক্লিক দিই সাথে সাথে একদম চালু। এই যে দেখেন হ্যাঁ। অ্যাড টু কার্ট, হ্যাঁ ওয়াও। যখন যখনই ক্লিক দিচ্ছি পেজ রিলোড নিচ্ছে কেন? এ তো কথা নেই, এই যে কার্ডে যোগ হয়ে গেছে সব। কিন্তু কত হয়েছে? 50 হয়েছে। আর একটা অ্যাড করলাম, আচ্ছা একটাই তো অ্যাড করা আছে, এখানে 10টা অ্যাড করে দিলাম, ঠিক আছে না? অ্যাড টু কার্ট, আচ্ছা রিলোড দেওয়া নেই, দেখেন 5 হয়ে গেছে, 10টা। স্যার আমারে দিয়েন 5টা 50 টাকা করে। হ্যাঁ দিব অবশ্যই। সেটা একটা টি শার্ট কিনে এনে 5টা টি শার্ট বানিয়ে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তাই তো, 7টা দিলাম, 7টা অ্যাড হয়ে গেল। জাস্ট সাধ্যের মধ্যে। একটা ইয়ে করা আছে এখানে, হ্যাঁ কিন্তু কি করে রাখছিলাম এটাই আমি নিজেই জানি না, একটু দেখি কোডটা কবে না কবে করে রাখছি। স্যার তাহলে একটা কাজ করতে পারি স্যার, আমরা কালকে ছোট একটা প্রোগ্রাম করে পুরোটা দেখতে পারি, ছোট একটা কোড করে একটা ডেটাবেস করে। হুম, কিন্তু যোগ হয় কিভাবে এটা একটু দেখি আমরা এখানে। এই তারপরে আর ফাইলটা ওপেন করি, ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, এই যে দেখেন অ্যাড টু কার্ড পিএসপি, এই যে সেশন অ্যারে হিসাবে এখানে সব নিয়ে নেওয়া হয়েছে, দেখছেন? ঠিক আছে, দেখেন নেম নামে ভেরিয়েবল, ভেরিয়েবলে কি আসছে? প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা কোথায় শো করছে? index.php তে। এটা আমি অ্যাকশন দিয়ে আলাদা পেজ করছি, অ্যাকশনের মাধ্যমে। তো দুইটা পেজ করছি, এই পেজে থেকে এই পেজে ডাটা নিচ্ছে, এই যে ফর্মের অ্যাকশন পেজ দিয়ে দিছি অ্যাড টু কার্ট ডট পিএসপি, অ্যাড টু কার্ট ডট পিএসপি। এখানে যে পিএসপি কোড গুলো আছে এই ফর্মের সাবমিট বাটনে ক্লিক দিলে এই কাজটা হবে, হ্যাঁ এই যে দেখেন এই কাজটা হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকশনে দিলে। তো এই ফর্মের অ্যাকশনে এই অ্যাড টু কার্ট ডট পিএসপি, অ্যাড টু কার্ট ডট পিএসপি তে কি আছে? নেম, নেমের ভিতরে কোড কি ঢুকেছে এখানে থেকে অ্যাসাইন করছে আপনার পোস্ট। পোস্ট এটা কোথা থেকে আসছে বলেন তো? এটা পোস্ট প্রোডাক্ট নেমটা এটা কিসের নাম? স্যার ওই এই জিনিসটা কি? যে নেমটা দেওয়া, হ্যাঁ প্রোডাক্টের মধ্যে যে নেমটা দেওয়া সেই নেমটাই তো এখানে আসবে। এই তো কোথায় দেওয়া আর কি? স্যার এটা কোনো একটা ইনপুট বক্স খুঁজতে হবে হ্যাঁ যেখানে তাহলে আপনার প্রোডাক্ট। কোন একটা ইনপুট ট্যাগের নাম মনে করেন, সাধারণভাবে পোস্ট মেথডে কোন একটা ইনপুট ট্যাগের নাম এটা, তাই না? পোস্ট হ্যাঁ মান, স্যার। হ্যাঁ কোন একটা ট্যাগের নাম। ট্যাগের নেমটা কোথায় আছে দেখেন তো? প্রোডাক্ট নেম, স্যার এই আপনি যে ওই দেখেন প্রোডাক্টের প্রোডাক্ট, মধ্যেই পাবেন, প্রোডাক্টের মধ্যে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই যে ওকে। দেখেন প্রোডাক্ট নেম, এখানে কি না হয়েছে? ইনপুটের ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে টি শার্ট, বিডি টি শার্ট, ঠিক আছে, ভ্যালু। এটা কোনো এক্সিট নাই, কোনো ইয়ে নাই, কেউ ইয়ে করতে পারবে না, হ্যাঁ হিডেন করে দেওয়া হয়েছে, তাই বলতে হিডেন করে নিয়ে এখান থেকে নেমটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর যদি ইয়ে করে দেওয়া হতো, দেখেন আচ্ছা এখান থেকে নেওয়া যেত না ডিরেক্ট? কি বুঝে এখন এখানে টেক্সট বক্স হিডেন করে দিয়ে নিয়েছিলাম। স্যার আপনি S2 থেকে নিবেন কিভাবে? তাহলে S2 এর মধ্যে কোনো একটা নাম দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা এইচ টু কি নেম নিবে? একটু আমরা দেখি নেম এদের আছে নাকি। স্যার নিবে না, কারণ স্যার আমরা তো পোস্ট মেথডে কাজ করতে, সেটা তো স্যার ফর্মের মধ্যে দেখেন একটা পোস্ট মেথড দেওয়া আছে। ও S2 টা কি ফর্মের মধ্যে আছে, নেওয়ার কথা স্যার। হ্যাঁ ওইটাই তো বলছি, নেম ভেরিয়েবলের আছে, এই অ্যাট্রিবিউট নেম নাই, নেম নিবে না হ্যাঁ এদের, তাহলে S2 এর এদের কোনো নেম attribute নেই। তাহলে অবশ্যই এটা হিডেন করে দিয়ে এখান থেকে নেওয়া হয়েছে, যেটা চেঞ্জ করা যাবে না সেটা, হ্যাঁ, সেটা হিডেন করে দিয়ে জাস্ট ট্যাগটা নিয়ে ওখান থেকে নেওয়া হয়েছে। এখন এখান থেকে নিয়ে প্রোডাক্ট নেম, প্রাইস থেকে প্রাইস, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি নিয়ে এই যে এই ভেরিয়েবল গুলোতে নিয়ে এই সব কিছু দেখেন কিউটিওয়াই এগুলো সবকিছু এক একটা ভেরিয়েবলে দিয়ে
এই ভেরিয়েবল গুলাকে একটা অ্যারে হিসেবে গণ্য করছে। প্রোডাক্ট, অ্যারে, অ্যারে নেম, প্রাইস, তারপরে কোয়ান্টিটি, এই তিনটা ভ্যালু আমরা ওখান থেকে টেক্সট বক্স থেকে নিয়ে অ্যারেতে দিয়ে দিলাম, প্রোডাক্টে দিয়ে দিলাম। দেখেন প্রোডাক্টে আমরা দিয়ে দিলাম। এখন প্রোডাক্টে দিয়ে সেশনটা, এই প্রোডাক্ট ইয়েটা যদি আমি এরকম করতাম, দেখেন প্রতিবার প্রতি ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে আমার কি করতে হতো, এই তিনটা ইয়ার জন্য তিনটা সেশন ক্রিয়েট করতে হতো। তা না করে অ্যারেতে ডিরেক্ট দিয়ে দিয়েছি। একটা অ্যারেতে দেওয়া মানে হচ্ছে এই প্রোডাক্টটাই হচ্ছে এই তিনটা, এই প্রোডাক্টস, এইটা এই ভেরিয়েবলটাকে যদি ইয়ে করি, কল করি, তাহলে এই তিনটা একদম চলে আসলো অ্যারের মধ্যে। হুম, মানে অ্যারের সংজ্ঞাটা কি হচ্ছে, অ্যারে একটা হচ্ছে স্পেশাল ভেরিয়েবল যেটা মাল্টিপল ডাটা ধারণ করে। ধারণ করতে পারে। হ্যাঁ, তো মাল্টিপল ডাটা দিয়ে দিলাম। দেখেন অনেকগুলো ভেরিয়েবল একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম। আচ্ছা array হিসেবে। স্যার, এখানে আরেকটা নিয়ে নেওয়ার কোশ্চেন, পর এই অ্যারেটা সেশনের মধ্যে, হ্যাঁ বলেন। স্যার এখানে অ্যারে কি স্যার সবসময় তার মধ্যে যে ভ্যালু গুলো আমরা দিব সেটা কলাম আকারে নিবে? না না, কলাম আকারে নেবে না, ওটা বলতেছি ভিউ করা আলাদা। ভিউ কাটে আলাদা আছে। এটা জাস্ট আমরা ইয়ে করছি, একটা অ্যারেতে নিয়ে নিলাম। আচ্ছা নিয়ে একটা যে সেশন ভেরিয়েবল নাম দিলাম নেম। আর এটা থেকে টেবিল আকারে শো করাইতে হলে অ্যারে নেম দেয়া, তারপরে স্যার যে ভাই আসতেছি ভাই, আইডি দিলেই হবে। একটু এখান থেকে বোঝেন না একটু। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো আচ্ছা। তিনটা প্রোডাক্টকে আমরা একটা ভেরিয়েবলে দিয়ে ওই ভেরিয়েবলটাকে একটা সেশন ক্রিয়েট করে সেশনের মধ্যে দিলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। একটা সেশনের মধ্যে নিয়ে নিলাম। এখন সেশনের মধ্যে নিয়ে এটাকে আবার রিলোড করে ওখানেই চলে আসবে আর কি পেজটা। রিলোড অপশন করে দেওয়া হয়েছে, ওখানে index.php তেই চলে আসবে। এখন তারপর এরপর আমরা যাব ভিউ কার্ডটা দেখবো। যখনই ক্লিক দেবো একটা করে, তখনই আমার এই পেজটা এক্সিকিউট হবে, হয়ে সেশনে ধরে নেবে, সেশনে নিয়ে নেবে ডাটাটা। সেশনে নেওয়ার পর আমরা ভিউ কার্ডে যাই, ওপেন ভিউ কার্ডে গিয়ে কোন ঘটনা ঘটাবে দেখেন। প্রথম অবস্থায় এখন ডাটা সেভ হবে না, কোনো ডাটাবেস কানেকশন নেই, জাস্ট সেশন স্টার্ট করা হয়েছে, না করলে সেশনে কাজ করবে না। আমরা এই যে ভিউ কার্ডে গিয়ে এই টেবিল আকারে তিনটা কলাম নেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেমে সেই হিবিজিবি সবকিছু নিয়ে। এখন ইকো ফর্ম, আচ্ছা ফর্মটা ইকো করা হয়েছে, না করলেও হতো, যেহেতু আমরা এখান থেকে আবার ডাটাবেজে সেভ করব তাই পরবর্তীতে, যার কারণে ফর্ম নিয়ে নেওয়া হয়েছে। এখানে জাস্ট এই পিএসপি ট্যাগের আগে যদি আমি ফর্ম দিয়ে দিতাম তাহলে সমস্যা ছিল না, আমি ইকো দিয়ে দিয়েছি এখানে। এটা মানেও যা, এর আগে ফর্ম লিখে দিব, এটাও একই কথা। তো এই টোটাল 0 এসএল নং 1 দেওয়ার পর ফর ইচ লুপ ব্যবহার করা হয়েছে এখানে। ফর ইচ লুপ ব্যবহার করে সেশন, ওই সেশনটাকে কি করছে, অ্যাজ প্রোডাক্টস হিসাবে ওই এই সেশনটাকে নিয়ে নেওয়া হয়েছে। যে সেশন আমরা ক্রিয়েট করে আসলাম ওই সেশনটাকে আবার এই ইয়ে করা হয়েছে, ফর ইচ লুপ এভাবে ইউজ করা হয়। হ্যাঁ, ফর ইচ লুপের মাধ্যম দিয়ে যে এই সেশন অ্যারেতে, এটা তো অ্যারের ডাটা সেশনে ঢুকছে না, এখানে দেখেন এই সেশনে কোন ডাটা ঢোকানো হয়েছে, এই প্রোডাক্টস অর্থ অ্যারে মানে এই ফুল ডাটাকে এই সেশনের মধ্যে ঢুকানো হয়েছে। এই সবগুলা লাইনের ইয়ে হচ্ছে, ভিতরে স্যার নেম দিতে হবে না? বুঝতে পারিনি। নেম দিতে হবে না স্যার ওইখানে যে সেশন নিলেন ভিউ পেজে? না, ভিউ পেজে কিছু ইয়ে ওইখানে তো করতে হবে না। সেকেন্ড প্যাকেটের ভিতরে হচ্ছে, সরি থার্ড প্যাকেটের ভিতরে নেম দিতে এখানে হবে, স্যার- হ্যাঁ নেম হ্যাঁ। দিতে হবে যখন আমাদের অনেকগুলো সেশন থাকবে, কিন্তু একটা এই পেজের জন্য তো আমরা একটাই সেশন ক্রিয়েট করেছি, তো এই সেশনটাকে প্রোডাক্ট হিসেবে অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখন এইটা কি এসপিআর 0 কোয়ান্টিটি 0, এটা কি দিয়েছিলাম ভুলে গেছি এটা। স্যার আমার মনে হয় যে বিষয়টা আমরা কালকে আলোচনা করি, মনে হয় মানে বেটার হবে। আপনিও ক্লিয়ার থাকবেন, আমরাও ক্লিয়ার হব।
এই ভেরিয়েবলটা কি জন্য দিয়েছিলাম তাই ভাবছি। ও আচ্ছা, ওই যে ফাঁকা ভেরিয়েবল প্রাইস। আমরা একটা প্রাইস আর কি। হ্যাঁ, প্রাইস প্রথমত জিরো জিরো না নিলে ওখানে দেখাবে, যখন বিহু কার্ড দেখবো তখন ওখানে তো প্রাইস ধরে থাকবে, এই হবে সেই হবে। হ্যাঁ, তো জিরো দেখানো হয়েছে আগে, ইনিশিয়াল ভ্যালু জিরো। এটা কিন্তু বারবার চেঞ্জ হয়েছে, দেখেন বারবার চেঞ্জ হয়েছে, বারবার চেঞ্জ হয়ে গেছে। হুম, হয়ে হয়ে দেখাইছে। আচ্ছা ঠিক আছে, আপনারাও দেখবেন। হুম, আমি করে দেখবনি। এখন এই অ্যাড টু কার্ড এখন শো করাইছে কিভাবে দেখেন, টেবিল আকারে। এখানে সুন্দরভাবে টেবিল আকারে ফর্মের মধ্যে টেবিল টেবিল টিয়ার না হয়েছে ওই ওই হোয়াইল লুপের মতো এখানে ফর ইচ লুপ সেম সব কন্ডিশন করে এসে এই যে টেবিল টিআর টিডি এই সব কিছু, টিআর একটা শুরু হয়েছে, তারপরে এখানে পিএসপি শেষ করে দিয়ে আবার টিআর করলে আবার করলে এভাবে করা যেত, কিন্তু এটা না করে ইকো করে দিয়েছি পিএসপি আবার স্যার আমার মনে হয় আমাদেরকে ওই while লুপ দিয়ে এই কাজটা করায় না, কারণ ফর ইচ দিয়ে তো আমরা কাজটা করি নাই, তো এটা আমাদের কাছে টাফ মনে হবে। না, টাফ মনে হবে না। কারণ স্যার এখানে ফর ইচ এর যে কন্ডিশন গুলা এগুলা মানে বুঝতে পারতেছি না, ফর ইচ দিয়ে কাজ করি নাই তো। আচ্ছা, ওই ইয়াটাই আপনারা করে দেখবেন, যে ক্রুটটা আমরা করেছিলাম না, ভিউ করলাম টেবিল জি ডাটা, স্যার। হ্যাঁ স্যার। টেবিল ডাটা গুলো ভিউ করলাম হোয়াইল লুপ দিয়ে, ওটা ফর ইচ লুপ দিয়ে করবেন। জি স্যার, চেষ্টা করবো স্যার। জাস্ট উপরের সব কিছু সেম থাকবে, কিন্তু ফর ইচ লুপের হটা হবে, কন্ডিশনটা হবে এটা এভাবে। হ্যাঁ, কারণ বেশিরভাগ এই ফর লুপই ব্যবহার করা হয়, ফর ইচ লুপই ব্যবহার করা হয়, কারণ হিউজ পরিমাণ ডাটা থাকলে ওখান থেকে কল করে নিয়ে আসতে সুবিধা হয়, মানে একটু ফাস্ট কাজ করে ফর ইচ লুপ, কিন্তু হোয়াইল লুপ এত ফাস্ট কাজ করতে পারে না, একটু প্রবলেম আছে। কামাল ভাই আছেন? আমার তো বললেন বের হবেন। ও আচ্ছা, তাই তো। উনি থাকলে ওনার কোডটা সহজ ছিল নাকি, ওটা দেখতে পারলে ভালো হতো। আহ, সমস্যা নেই, আমরা কালকে দেখি কোডটা। হ্যাঁ, মানে এটা কালকে দেখ। হঠাৎ মাথায় আসলো, আমরা আমি ওই দিন আপনাকে ওই যেদিন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলেন না, ওই দিন আপনাকে বলছিলাম যে কাজটা করে কালকে আপনার জন্য অনেকগুলো কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলাই ছিল আমার, কিন্তু আমি নিজেও করি নাই কাজটা, পরে আর করা হয় নাই। তো ওই কাজটুকু শেষ করে আজকে আপনাকে কোশ্চেন করলাম আর কি। ভালো হয়েছে। এখন এখানে যদি জাভাস্ক্রিপ্টে আমরা করতে যাই, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটা অ্যাড টু কার্ট করতে পারি। অ্যাড টু কার্ট করার পর ওইটা আমরা শো করাইতে পারি, কোনো সমস্যা হবে না, সমস্যার হবে না। আর আপনি যেটা বললেন সেটা, এটা এই যখন এটা আসলো, হ্যাঁ, অ্যাড টু কার্ট এই ফর্ম আসলো, দেন এখানে প্রসিড কিংবা কোনো অপশন থাকবে পেমেন্ট করার। ধরেন পেমেন্ট অপশন নেই, এদের সাইট যে সাইটটা গিয়েছিলাম, ওই সাইটটা ওই সাইটটা কেটে দিয়েছি। হ্যাঁ, কেটে দিয়েছি। ওদের সাইটের হচ্ছে আপনার ডিরেক্ট ডিরেক্ট আপনি অর্ডার করে দিবেন, কোনো পেমেন্ট গেটওয়ের কোনো প্রয়োজন নেই। এখন অর্ডারস নামে একটা টেবিল আছে। হ্যাঁ, ওই যখন ওই অর্ডার মানে লাস্ট স্টেজে গিয়ে যে সাবমিট অর্ডার কিংবা প্লেস অর্ডার, একদম সর্বশেষে গিয়ে প্লেস অর্ডারে যখন ক্লিক দিবেন, তখন এর যত প্রসিডিউর আছে দিয়ে রাখছে ইউজারদের, যে এই প্রসিডিউর গুলো মানে সাকসেসফুল ভাবে আপনার ওভারকাম করার পর কি আসবে আমাদের, যে অর্ডার ফাইনাল স্টেজে আসবে। যখনই এই ফাইনাল স্টেজে যাবে তখনই মনে করেন যে সবকিছু ফিল আপ হয়ে গেছে,
যত রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে ইউজারদের যে পারচেস করবে আর কি প্রোডাক্টটা, তার যত রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সবগুলো দিয়ে দিয়েছে। দেন আপনার ওই যে যেই ডাটাগুলো প্রোডাক্টের, এই ডাটাগুলো নতুন একটা অর্ডার টেবিলে ওটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, সেভ হয়ে যাবে। কামাল ভাই যেটা বললেন ওনাদের ওইখানে যে প্রসিডিউরটা ছিল সেখানে হ্যাঁ মানে আমি যতটুকু বুঝছি ওনাদের প্রসিডিউরটা হলো যে প্রোডাক্ট গুলা থেকে আমি কার্টে আর কি একটা একটা করে ক্লিক করে জমাচ্ছি। তো জমানোর হ্যাঁ পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ আমার লিস্ট আমার বাজারটা কমপ্লিট, আমি আর কিছু নিতে চাচ্ছি না, তো সেখান থেকে হ্যাঁ তুমি প্লেস অর্ডার করে দেই। তো তাদের যে অর্ডার ডেটাবেস আছে সেখানে আমার এই ইনফরমেশন গুলো চলে যাবে যে আমি হ্যাঁ ইউজার আমার নামে তো তো আমি এই প্রোডাক্ট গুলো অর্ডার অর্ডার করছি। করছেন এটা, হ্যাঁ প্রোডাক্ট আইডি এত, হ্যাঁ এসে প্রোডাক্ট আইডি লাগবে এই জন্যে যে উম, ওই যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে ও দেখবে যে কোন প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটা তো ওই নেম ধরে নেম অতগুলা নেম লিখে আবার সে ইয়ে করবে, এটা তো ধৈর্য নাই ওর, ধৈর্য আছে? না তখন করবে কি কি কালার এই সেই সবকিছু, এগুলো প্রোডাক্টের ডিটেলস অ্যাডমিনেরও দেখার প্রয়োজন হয়, কিংবা ইউজারেরও দেখার প্রয়োজন হয়। তখন সে অর্ডার করছে, অর্ডারের সময় জাস্ট মানে ভিউ পেজে সে ডিটেলস দেখছে, কিন্তু অর্ডার পেজে অত ডিটেলস তো সেভ করা থাকবে না, জাস্ট প্রোডাক্ট নেম আর প্রোডাক্টের কালার, আপনার দাম, আর আর একটা কি থাকতে পারে আপনার প্রোডাক্ট আইডি অনুযায়ী রিলেশন করে ওই প্রোডাক্ট যে টেবিলে আছে ওই টেবিলের ডিটেলস গুলো দেখায়। এই জন্য প্রোডাক্ট আইডিটা প্রয়োজন। আর যখন অর্ডার টেবিলটা মানে দেখবে, অর্ডার টেবিলের ডাটা দেখবে এই যে আপনার অ্যাডমিন প্যানেল থেকে, তখন অ্যাডমিন থেকে তখন যোগাযোগ করা হবে এই যে 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 অর্ডার করছে তার সঙ্গে, তারপর ডেলিভার। হ্যাঁ, তার মানে স্যার মানে ওনারা যে কাজটা করছেন এটা মানে একেবারে মানে মনে হচ্ছে যে বেসিক প্রসিডিওর, জাস্ট ওইখান থেকে সেশন নিছে, নিয়ে হ্যাঁ অন্য একটা মডেল কি বলে মডেল বা কোনো একটা পপ আপ উইন্ডোর মধ্যে জাস্ট সেটাকে শো করছে। পরে হ্যাঁ ওটাকে ইনসার্ট মেথডের মাধ্যমে ডেটাবেস ইনসার্ট করে করে দিছে। হ্যাঁ এটা হবে। পরে ওই অ্যাডমিন যিনি বা যিনি ওনার, উনি ওনার ডেটাবেস থেকে ইনফরমেশনটা পাচ্ছেন। তো ওই পার্সোনাল যে ওইখানে ইনফরমেশনের মধ্যে যে নাম্বারটা থাকবে ইউজারের, ওই নাম্বারে ফোন দিয়ে কনফার্মেশন করতেছেন যে হ্যাঁ আপনি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন কিনা, বা আপনার লোকেশন কোথায়, আপনার চার্জ এত পড়বে, এই আর কি। হ্যাঁ 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 তার মানে স্যার ওইখান থেকে শুধু তাহলে সেশনটা বুঝতে পারলে হচ্ছে যে এখানে সেশনটা কিভাবে ধরতেছে প্লাস নতুন একটা পপ আপের মধ্যে কিভাবে যাচ্ছে, হুম হুম এইটুকু বুঝতে পারলেই তাহলে বাকিটা করা যাচ্ছে। কারণ পেমেন্ট হ্যাঁ গেটওয়ে এখন আমরা না যাই, আমার মনে হয় যে ওইটা টাফ হবে, এখন বুঝবো না। হুম। আর যেখানে পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্টটা ইয়ে করার পর যে ধরেন পেপাল কিংবা কোনো ওই যে রকেট, রকেট কিসের ডাচ বাংলার, এই দেখেন ডাচ বাংলাতে রকেট থেকে কোনো কিছু পে করতে গেলে আপনার ইয়ে করে আর কি, ডিরেক্ট একদম মানে মোবাইল ব্যাংকিং এ ডিরেক্ট একদম আপনাকে ওই ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট ইয়েতে নিয়ে চলে যাবে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যম দিয়ে। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে আপনার আইডি পাসওয়ার্ড সবকিছু দিলেন, হ্যাঁ, মোবাইলে এসএমএস আসলো এসএমএসটা দিলেন, দেওয়ার পর যত টাকা মূল্য তত টাকাটা ওখান থেকে কেটে নিল। নেওয়ার পর ও করবে কি, ওকে মানে সাকসেস ইনফরমেশনটা এই ওর ইয়ার সার্ভারে কি বলে এই হোস্টিং সার্ভারে দিয়ে দিবে। দেওয়ার পর তখন এই দেখবে হ্যাঁ এ তো পে করে আসছে। হুম। আচ্ছা স্যার, এখানে আমাদেরকে যে ওই যে পেমেন্ট যে গেটওয়েতে নিয়ে যায়, ওইখানে যে হ্যাঁ আমরা আমাদের নিজের ইনফরমেশন দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, প্লাস টাকাটা ট্রান্সফার করতেছি, তো ওইটা কতটা সেফ যে আমরা ওইখানে যে আমাদের ইনফরমেশনটা দিচ্ছি, আইডি পাসওয়ার্ড ফোন নাম্বার, এটা কতটা সেফ? এটা সেফ, কোনো সমস্যা নেই। এখানে কি মনে করেন আর আমাদেরকে যে রিডাইরেক্ট করা থাকে সেটা কি আমাদেরকে ডিরেক্ট কি বলে ব্যাংকের সার্ভার রিডাইরেক্ট করা? হ্যাঁ রিডাইরেক্ট করে ব্যাংকের সার্ভার নিয়ে যাবে, ওদের এপিআই আছে ওই যে বিভিন্ন ব্যাংকের বলেন ইয়ের বলেন এপিআই আছে পেমেন্ট গেটওয়ে, ওই এপিআইটা নিলেই কোডে বসায় দিলেই অটোমেটিক ওখান থেকে আপনাকে ওই ব্যাংকের সার্ভারে নিয়ে চলে যাবে। এখন যে এইটা কিছু কি স্যার আমরা আইফ্রেম ব্যবহার করতে পারি না? বুঝি নাই। স্যার আইফ্রেম ব্যবহার করা যাবে মানে না না ব্যাংকের আইফ্রেম ব্যবহার ওয়েবসাইটটা না, ওরা অনুমতি দিবে না। ডাইরেক্ট লিংক আপ করতে হবে? হ্যাঁ ডাইরেক্ট একদম লিংক আপ মানে অটোমেটিক নিয়ে যাবে, আর কিছু কোড আছে কোড ওরাই দিয়ে দেয়।
আচ্ছা ওখান থেকে দিয়ে স্যার, দেয়। এখন তাহলে এখানে কি এরকম কোনো কাজ হওয়া সম্ভব যে এখানে কোনো স্প্যাম কোড দিয়ে যে রিডাইরেক্ট করছে, ঠিক আছে ব্যাংকের সার্ভারে করছে, বাট এরকম কিছু কোড রেখে রেখে দিয়েছে যেটার কারণে আমি ইনপুট বক্সের মধ্যে যে সকল ইনফরমেশন দিচ্ছি, আমার ফোন নাম্বার, পাসওয়ার্ড, সেটা অন্য কোনো একটা ডেটাবেজের মধ্যে গিয়ে সেভ হয়ে যাবে? মানে এরকম কোনো কি বলে হ্যাকিং সাইট বা এরকম কোনো পাইরেসি কিছু থাকতে পারে কি? হ্যাঁ আছে ব্যাংকের অবশ্যই। ওয়েবসাইটে মনে হয় না থাকবে। কিন্তু যখনই এসএসএল টা ইউজ করে না, হ্যাঁ হ্যাঁ। সিকিউর সকেট লেয়ার, তখন করে কি, এই যে আপনি পাসওয়ার্ড দিলেন কিংবা যতবার রিকোয়েস্ট দিবেন এই সার্ভারের কাছে, ততবার মনে করেন আপনার কোডটাকে এমন ভাবে ভেঙে চুরে মানে কনভার্ট করে হিজিবিজি হিজিবিজি হিজিবি অনেকগুলা কোডে পরিবর্তন করবে। হ্যাকারটা বুঝতেই পারবে না। ওটা গিয়ে সার্ভারে আঘাত করবে, করার পর মানে সার্ভারে গিয়ে ইয়ে করবে, তখন সার্ভার আবার কি করবে, ওখান থেকে যে ইয়েটা ওটা আবার ইয়ে করবে, ডিকোড করবে, করে কি লিখছে ওটা পড়ার পর ওটার এগেনস্টে রিপ্লাই দিবে। হ্যাঁ, এখন রিপ্লাইটাও দিবে ও সাধারণ ভাবে না, আবার ওই কনভার্ট করে ইয়ে করবে, হিজিবিজি কোড বানাবে, বানিয়ে আপনাদের আবার দিবে। দেওয়ার পর এখান থেকে ব্রাউজার থেকে আপনি আবার আপনার যদি দেখাতে চাই তাহলে আবার ওইভাবে ডিকোড করে আবার দিয়ে দেন। স্যার, এরকমটা আমরা মাঝপথে কোনো চুরির সম্ভাবনা নেই। আবার যে আপনি যে আইডি পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিলেন ওখানে আচ্ছা একটা ইয়েতে একটা ইয়েতে সাবমিট করে দিলেন, এখন ওরা অনায়াসে কিন্তু আপনার এই ইয়ে থেকে অ্যাকাউন্টে টাকা কেটে নিতে পারে, তাই না? আচ্ছা অবশ্যই পারে। কারণ আর এটা করে না এই জন্যে, কারণ একটা প্রতিষ্ঠান ও বিজনেস করতে আসছে, চুরি করতে আসে নাই। হুম, যদি চুরি করার উদ্দেশ্য হয় তাহলে ওই প্রতিষ্ঠানগুলো আলাদাই হয়। এই ঝড়ের বেগে আসলো, এসে মনে করেন যে চুরি টুরি করে নিয়ে পালালো। এসব ওয়েবসাইট দেখে বুঝতে পারবেন আশা করা যায়, কিন্তু ওখান মানে থেকে আপনি আমার পারছেন। বিষয়টা হচ্ছে স্যার, কি বলে তারা চাইলে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে এরকম কিছু? হ্যাঁ, বিকাশের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু রকেট অ্যাকাউন্টে পারবে না। বিকাশও মনে হয় এখন পে করতে যান যত আপনার ইয়ে যাচ্ছে, এসএমএস ভেরিফিকেশন যাচ্ছে, পে করতে পারবে। হুম, তাহলে এর সাথে তো সিকিউরিটি আর নাই। আচ্ছা স্যার, আরেকটা আর বিষয় হচ্ছে এটা আর ইয়ে হয় আর ইয়ে হয় আপনার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, হ্যাঁ, মানে মাস্টার কার্ডের ক্ষেত্রে আর কি। এই মাস্টার কার্ড গুলো যখনই আপনি ইয়ে দিলেন, সবকিছু ইনফরমেশন দিলে কিন্তু আপনার পে হয়ে যাচ্ছে অটোমেটিক, ওরাই ওখান থেকে এটার মধ্যে ধরো এটার মধ্যে আর ওটিপিও আসে না, ইয়েও আসে না। হুম, কিন্তু আপনি আচ্ছা এখন বর্তমানে আবার ইয়ে করে দিয়েছে, পায়নার মাস্টার কার্ড ওটিপি সিস্টেম করে দিয়েছে মনে হয়। এখন চালু করেছে নাকি ওটাই, আমি তো মেল পাইছিলাম যে যতবার পে করবেন এখন ওটিপি যাবে মোবাইল নাম্বারে। ওটিপি যাওয়ার পর ওটা পেমেন্ট ওরা ইয়ে করবে, অ্যাপ্রুভ করবে, তাছাড়া করবে না। তো এরকম ওই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এরকম ইয়ে করে, ইন্টারন্যাশনাল এইভাবে চিটিং করার জন্য আসে, আসার পর এই ওয়েবসাইটে বিভিন্ন ইয়ে এই সেই দিয়ে মনে করেন ক্লায়েন্টের ক্রেডিট নাম্বার এসে পে করতে বলে, পে করতে গেল মানে বিগ অ্যামাউন্ট নিয়ে ভেঙে পড়লো, কিন্তু বিগ এখন স্যার, অ্যামাউন্ট নিতে পারে না। হ্যাঁ, স্যার এখন কোশ্চেনটা হচ্ছে, মনে করেন যে আমি ধরেন কোন একটা ও কমার্স সাইট ইউজ করতেছি, সেটা ধরেন প্রায় 5 বছর 10 বছর যেমন আমি চালাচ্ছি। এখন হ্যাঁ, এত লং টাইম চালানোর পরে আমার কি বলে ইউজারের সংখ্যা আমার অনেক বেশি, বা আমার কি বলে যারা আমার কেনাকাটা করছে, তো আমার যাই হোক, তো ওই সংখ্যাটা অনেক বেশি, তো তাদের ইনফরমেশন গুলো আমার ডেটাবেজে অনেক বেশি। তো এখন যদি আমি চাই যে আমি সবার কি বলে অ্যাকাউন্ট অ্যাক্সেস করে তাদের কাছে যা আছে সেখান থেকে আহ, কি বলে মানি ট্রান্সফার করে নিয়ে চলে যাব, তো সেটা কি কোন একটা প্রত্যেক প্রতিষ্ঠানে করা সম্ভব? না, প্রতিষ্ঠানে করা সম্ভব না, কারণ এটা এপিআই থাকে ওই যে পারে আর কি, হ্যাকাররা মানে অনলাইনে কোনো কিছু সিকিউর না, তো ফুলফিল ভাবে স্যার, একদম 100% কোনো এক্ষেত্রে কিছু সিকিউর না। আমরা এই কাজটা হয়তো বা মানে বেশি সিকিউর হবে যে আমরা কোনো একটা জায়গায় পেমেন্ট করার পরে আমাদের নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, না না, এটা এটা কতটা করবেন আপনি?
কারণ কারণ এরকম মনে তো করেন হয় আমি না, অনলাইনে হয় কোনো একটা কিছু কেনাকাটা করলাম, তো করার পরে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম, তো সেক্ষেত্রে সে হয়তো বা তার কাছে আমার ইউজার নেম পাসওয়ার্ড থাকলেও সে আমারটা অ্যাক্সেস করতে পারতেছে না। হ্যাঁ এটা কিন্তু এই যে আপনি যে সাইন আপ করছেন না পাসওয়ার্ড দিয়ে ইয়েতে, ফেসবুকে আচ্ছা বলেন ইয়েতে বলেন বিভিন্ন সাইটে, পাসওয়ার্ড কিন্তু কোনোভাবে ইয়েরা জানতে পারে না, সাইটের ওনার কিন্তু। কারণ ওটাই এনক্রিপ্ট করা থাকে, হয় শাওয়ান না হলে এমডি5। এমডি5 এখন করে না, শাওয়ানই করে বেশিরভাগ। ওটা কিন্তু ইয়ে করে, ইনকোড করা থাকে। তো ওটা ডিকোড সহজে করা যায় না। হুম। ওটা সাইটের ওনার যিনি তিনি জানেন না, পাসওয়ার্ডটা জানার পলিসি নাই, কারণ উনি এমডি5 এনকোড যে প্রসিডিউরটা, তো এনকোড যে কোডটাকে এনকোড করা যায় সেটাকে তো ডিকোড করার প্রসিডিউর অবশ্যই থাকে, কারণ কোনো একটা নাম বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা পাসওয়ার্ডকে যখন আমি এনকোড করতেছি, কোনো একটা হ্যাঁ, নির্দিষ্ট রুলস মেনটেন করে এনকোড করতেছি। সেই রুলসটা যদি আমার জানা থাকে তাহলে তো আমি অবশ্যই ডিকোড করতে পারবো। ডিকোড করতে হ্যাঁ পারবেন, ডিকোড করা তার যায়। মানে স্যার, শাওয়ান যে এনকোডারটা সেটা কোন রুলসটা মেনটেন করে এনকোড করতেছে সেটা বলে নাই, বা সেটা না কোনো ওটা বাইরে এনকোডারই বাইরে বলে না। বলে দেয় না, হ্যাঁ না বাইরে বলে নাই, ওটা জাস্ট একটা ইয়ে করে দিয়েছে বিল্ডিং ফাংশন। হুম। আর ওটা ডিকোড করা যাবে, শাওয়ান পারে নাই। আমাদের ট্রেনিং করা অবস্থায় একটা ছেলে একটু ইয়ে ছিল, এগুলো বেশি মানে উদ্ভট টাইপের একজন থাকে না, মানে জানার কৌতূহল যে আমার এটা জানতেই হবে। হুম। তো আমরা কেউ এই ডিকোডের বিষয়টা জানি না, মানে ইয়ে করি নাই, মাথায় আনি নাই, ও নিজেই যে আমি ডিকোড করে দেখবো। ডিকোড করতে যে দেখতেছে একটা ওয়েবসাইট আছে ডিকোড করা যাবে, তো ওয়েবসাইটে আগে এমনিতে এমডি5 এ কনভার্ট করে নিয়েছে, নেওয়ার পর ওটাকে আবার এনকোড করে নিয়েছে, নেওয়ার পর ওটা ডিকোড করবে। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আমি শুধু শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ডিকোড করে নিবে। এখন ডিকোড করতে গিয়ে দেখতেছে যে ডিকোড করতে পারছেও, কিন্তু দেন কিছুক্ষণ পর ওর ওই যে যে পিসিতে বসতো ওই পিসিটা একদম পুরা রিস্টার্ট নিয়ে নিল, কিংবা হ্যাং হয়ে গেল, একদম বাতিল। সর্বশেষ ওই পিসিটাকে মনে করেন যে একদম ইয়ে করতে হয়েছে, ফরম্যাট দিয়ে নতুন ভাবে উইন্ডোজ দিতে হয়েছে। বুঝতে পারছেন? ডিকোড করা যায়, সেটা হাই হাই লেভেলের একদম প্রোগ্রামার যিনি এই ডিকোডের কোডটা ওদের ওয়েবসাইটে রেখেছেন, কিন্তু ডিকোড করতে গেছে আর এমন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে। আচ্ছা স্যার, উনি তো আমি যদি এই কাজটা করি যে আমি একটা সোশ্যাল সাইট চালাচ্ছি, তো আমার ইউজার যারা, তো তাদের যত ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমার একটা ডেটাবেজের একটা ডেটা টেবিলের মধ্যে আছে। তো সেখান থেকে যদি হ্যাঁ, আমি কোনো একটা স্পেসিফিক একজনের, কারণ আমি তো জানি আমার ওয়েবসাইটের মধ্যে যে পাসওয়ার্ড গুলো আসবে সেটা কোন কি বলে কোন এনকোডার দিয়ে এনকোড হয়ে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, সো আমি ওইখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে, বা আমি ওইখান থেকে কারোর পাসওয়ার্ডটা নিলাম না, আমি নিজে একটা অ্যাকাউন্ট করলাম, করে সেখানে আমি নিজের ইনফরমেশন দিলাম, দিয়ে সেটাকে আমি এনকোড করার চেষ্টা করলাম। না এবং আপনি এটা নিজে, এবং এটা এই পিসিতে না, অন্য কোনো পিসিতে গিয়ে চেষ্টা করলাম। হ্যাঁ তাহলে তো দেখ, মনে করেন এখানে পাওয়ার কোনো পসিবিলিটি নাই, যে আমি যে ট্রাই করতেছি এনকোড করা, সেটা তো ধরার কোনো পসিবিলিটি নাই। মানে হ্যাকারের চিন্তা ভাবনা যেরকম আর কি, চাইলেই তো হ্যাঁ করতে পারে। হ্যাঁ ওটা করতে পারবেন, করে দেখবেন। অথবা সে যদি সাইডের ওনার যদি চায় যে আমি তো ইয়ে করব না, কি বলে, এমডি5 কিংবা শাওয়ানে আমি ইয়ে করব না, পাসওয়ার্ডটা কনভার্ট করব না, হ্যাঁ, ডিরেক্ট যে পাসওয়ার্ড দিবে যে ইউজার সেই পাসওয়ার্ডই রেখে দিব, রেখে দিতে পারে, উনি লগ ইন করতে পারেন। কিন্তু প্রতিটা সাইটের এক একটা প্রাইভেসি পলিসি আছে, কারণ এই প্রাইভেসি পলিসি যদি না রাখে আপনি তো যাবেন না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে অবশ্যই। যদি ইয়ে করতে পারতো, ফেসবুক নিজে যদি অ্যাক্সেস করতে পারতো, ইয়ে করতো, তাহলে অনেক কিছু করতো। ধরেন সাপোজ বলছি, ফেসবুক এটা করবে না, কারণ ওর যদি একটা দুর্নাম হয় তাহলে কতটা ইউজার কমতে পারে ভেবে দেখেছেন? হ্যাঁ, obviously কেউ কেউ সেটা হ্যাঁ, ইউজ করবে না। তাহলে ও একটা বিজনেস করতে আসছে যে এটা এখান থেকে সে প্রফিট নিয়ে যাবে, সে যদি তার যদি একটু যে ইউজারদের সিকিউরিটি যদি একটু হ্যাম্পার হয় সেক্ষেত্রে কি অবস্থা হবে বলেন? সেজন্য হ্যাঁ প্রত্যেক অবশ্যই। সাইটের ওনারই চাই তাদের মানে এই যে
কি বলে মুরগিটাকে সুস্থভাবে লালন পালন করতে। হ্যাঁ, সে আন্ডা দিবে, আন্ডা খাবে। জি জি জি। সর্বোপরি কথা এটাই। না মানে এই জিনিসটা আমার মাথার মধ্যে প্রায় সময় আসতো যে আমরা যে সোশ্যাল সাইট গুলো ইউজ করি, তো হুম, এটা হচ্ছে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা তো অবভিয়াসলি কোনো না কোনো সার্ভারে গিয়ে সেট হচ্ছে বা সেভ থাকতেছে। হ্যাঁ তো সেই সার্ভারটা যিনি মেনটেন করতেছেন তিনি চাইলেই কি আমার ওয়েব মানে আমার যে প্রোফাইলটা সেটা কি অ্যাক্সেস করতে পারে? এটা আমার হ্যাঁ, মাথার মধ্যে ঘুরতো আর কি। এসএস করতে পারবে কিন্তু পারে না আর কি। কারণ যে ধরেন আমি একটা সাইট তৈরি করলাম, এখন ব্লগ সাইট, ওখানে জাস্ট লেখালেখির সাইট এই মনে করেন। তো আমার টার্গেট ব্লগ সাইট তৈরি করে ভিজিটর নিয়ে আসবো, নিয়ে আসার পর ওখানে অ্যাডসেন্স লাগাবো, এই আরো বিভিন্ন ওয়েতে ইনকাম করবো। এখন আপনারা সবাই সাইন আপ করছেন ওখানে, হুম, সবাই পোস্ট দিচ্ছেন, ইয়ে করছেন, আমি দেখতেছি। কিন্তু এখন পাসওয়ার্ড আমি কিন্তু ইয়ে করি নাই, কোনো ইয়েতেই এনকোড করি নাই, SHA-1 MD5 কোনো কিছুতে না। আপনি ডিরেক্ট যে পাসওয়ার্ড দিয়েছেন 123, ওই 123 ডাটাবেস সেভ হয়ে আছে। ঠিক আছে, এখন একা আমার পক্ষে তো সাইট মেনটেন করা সমস্যা, তাই না? কারণ আমি কোড জানি না, আমি বিজনেস করতে আসছি। আমি একটা ডেভেলপার হায়ার করলাম কিংবা আর একটা ডেভেলপার হায়ার করলাম, 4-5টা ডেভেলপার হায়ার করলাম, আজ তারা আমার ডাটাবেজে অ্যাক্সেস করছে, ডাটাবেস তৈরি করছে, টেবিল তৈরি করছে, ক্রিয়েট করছে, মানে সাইটটা তৈরি করতেছে, এডিট করছে, আপডেট করছে, যত ইচ্ছা, তাই না? হ্যাঁ, এখন আমি একজনকে হায়ার করলাম, এখন ওই ব্যক্তিটা যদি চাই তাহলে আমার ডাটাবেস থেকে যে ইউজারদের ইনফরমেশন নিয়ে ইচ্ছে মতো লগ ইন করে ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারে না? Obviously. অ্যাকাউন্টটাই অ্যাকাউন্টটা ইয়ে করে দিল, হ্যাক করে নিয়ে নিল, এভাবে নিয়ে নিতে পারে। যার কারণে সাইটের ওনাররাও চায় যে আপনার ইয়ে করে রাখতে একদম, কি বলে এগুলো, কেউ ইয়ে করতে পারবে না। এর একটা প্রাইভেসি পলিসি আর কি প্রতিটা সাইটের। সাইটের ওনার চাইলেই মানে একদম আমার ইয়েতে লগ ইন করতে পারবে না। এই জন্য সেও ভয়ে থাকে সবাই। তো ঠিক আছে,